তোমার ভিতরে যে একাগ্রতা, যে ধারাবাহিকতা, সেটা কিন্তু থাকবে না। অতএব ক্লাসের সাথে তোমার পড়াশোনাটা একটু চলে আর কি। আমি যদি এক সপ্তাহ ক্লাস মিস থাকি, তোমার পড়ার গতি কমে যাবে। একইভাবে তোমরা যদি ক্লাস না করো এবং আমি যে পড়াগুলো দিচ্ছি সেগুলো যদি না করো, তাহলে কিন্তু তোমার পড়া তো গতি থাকবে না। হ্যাঁ, যেহেতু আমাদের সময় কম আর এতগুলো পড়া পড়তে হবে। হ্যাঁ, এখন যে একদম মুখস্থ করে শেষ করে ফেলতে হবে এমনটা তো আমি বলি নাই, কিন্তু ধারাবাহিকভাবে পড়লে পারে যে একটা আন্ডারস্ট্যান্ডিং আসবে, সেটাই তোমার পরবর্তীতে সাহায্য করবে। তো সেটাও যদি ঠিকমতো না হয়, তাহলে তো এখানে টাকা দিয়ে যুক্ত হওয়ার কোনো দরকার ছিল না। অযথা এখানে যুক্ত হয়ে যদি ক্লাস না করো তাহলে কী হবে বলো? তো যারা নিয়মিত ক্লাস করবে না, আমি কিন্তু তাদেরকে গ্রুপ থেকে রিমুভ করে দিব। এটা আমি খুব সিরিয়াসলি দেখতেছি, কারণ আমি দেখতেছি তোমরা অনেকেই ক্লাস করতেছো না। এই জন্য আমি, তোমরা তো সবাই তোমাদের মেসেঞ্জার ইনবক্সে কী নাম আছে, মেসেঞ্জারে কী নাম আছে সেটা তো জানো নাকি? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তোমরা এক কাজ করবা, জি। আমি যখন বলবো তখন তোমরা এই যে এখানে মেসেজ লিখতে পারো, দেখো এখানে একটা ইন কল মেসেজ বলে একটা অপশন আছে। হ্যাঁ, এরকম থ্রি ডট আছে, থ্রি ডটে গেলে দেখবা ইন কল মেসেজ আছে। তোমাদের মোবাইল থেকে দেখো তো সবাই পাও কি না, মেসেজ দিতে পারো কিনা এই জায়গায়। জি স্যার পেয়েছি। জি জি স্যার স্যার। হ্যাঁ, সবাই একটু এমনি ইয়া লেখো, গুড ইভিনিং লেখো সবাই। হ্যাঁ, জি স্যার বা গুড ইভিনিং বা ইয়েস স্যার লেখো দেখি। সবাই লিখবা যারা ক্লাসে আসো, আমি দেখতে যাচ্ছি যে তোমরা লিখতে পারো কিনা, এটা আমি একটু দেখবো। এবং প্রতিটা ক্লাসের সময় আমি এইটা নিব, দিয়ে স্ক্রিনশট রাখবো, দিয়ে তোমাদের মেলাবো যে কারা কারা ছিলা, কারা কারা ছিল না। এইটা আর একটা সমস্যা হলো, তোমাদের এই গুগল ক্লাসরুমের নাম আর মেসেঞ্জারের নাম যেহেতু ভিন্ন, এখানেও একটা সমস্যা যে শুধু আমি এখানে স্ক্রিনশট নিব সেটাও অনেক সময় কাজ হয় না। দুই জায়গার নাম দুই রকমের। এই জন্য তোমরা এখানে ক্লাসে ঢুকেই কী করবা, তোমাদের যে মেসেঞ্জারের যে নামটা আছে, মেসেঞ্জারের নাম সে যে নামই থাকুক, হুম, সেই নামটা তোমরা এখানে লিখে দিবা। আমি স্ক্রিনশট রাখবো এবং মেলাবো ক্লাস শেষে যে কারা কারা আজকের ক্লাসে ছিলাম। ঠিক আছে? এই জায়গাটা একটু খেয়াল করতে হবে। তা না হলে তোমাদের ছাড় দিলে পারে তোমরা, মানে এই সময় যে এরকম মানে অনীহা দেখাবা, সেটা আমি বুঝি নাই। টাকা দিয়ে ভর্তি হয়েছে, 2000-1500 দিয়ে যুক্ত হয়েও যদি তোমরা মনে করো যে ক্লাস করবে না, তাহলে তো কেমন হলো? তাহলে তো টাকাটা নষ্ট না। তো এই জায়গাটা আমি মানে খুব একটা ছাড় দিব না, দরকার হলে একদম রিমুভ করে দিব নিয়মিত না হলে। এদের 20-25 জন থাকুক, তাতে কোনো সমস্যা না। কি আমি বলতে কি বুঝতে চেয়েছি, বুঝতে পেরেছো সবাই? আর যদি কারো সমস্যা স্যার। থাকে, আর সমস্যা তো থাকতেই পারে, এটা কোনো ব্যাপার না, সমস্যা থাকতেই পারে, তোমরা মেসেঞ্জারের ইনবক্সে লিখে দিবা যে স্যার আজকের ক্লাসে আমি যুক্ত হতে পারতেছি না, নেক্সট আমি রেকর্ড ক্লাসটা দেখে নিব বা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করব। হ্যাঁ, আর একটা সমস্যা হচ্ছে হয়তো অনেকের ইমপ্রুভমেন্ট আছে, সেটাও একটা দেখার বিষয়। কিন্তু সবার ইমপ্রুভমেন্ট আছে এমনটা না। হ্যাঁ, কিন্তু আগে থেকেও তো অনেকে যুক্ত হচ্ছিল না, প্রথম থেকেই দেখা যাচ্ছে 20-25 জনের বা 30 জনের অতিরিক্ত কেউ যুক্তই হচ্ছে না। হ্যাঁ, সবাই তো এক অজুহাত দিলে হবে না, এটা একটু খেয়াল করবা। আর যে কোনো সমস্যায় তোমরা মেসেঞ্জার ইনবক্সে নিজে নিজে লিখে দিবা, যাতে আমি যদি খেয়াল করি বা ঢুকি তোমার ইনবক্সে তোমাকে চেক করার জন্য, যাতে বুঝি যে না তুমি কমিউনিকেট করতেছো, এই জায়গাটা তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে। আচ্ছা, তো ঠিক আছে, আমি ঠিক 8টার সময় বলবো, তোমরা তোমাদের মেসেঞ্জারের যে নামটা সেই নামটা এখানে পরে লিখে দিবা, আমি তখন থেকে ওটা স্ক্রিনশট রেখে দিব। ওকে, তাহলে তোমরা এখন, আমি প্রথমেই আসতেছি হচ্ছে ব্রিফ কোশ্চেনে কারো প্রবলেম আছে কিনা সেটা হাত তোলো। সবে হাত তোলো যদি ব্রিফ কোশ্চেনে কারো প্রবলেম থাকে, সেটা একটু জানি, যে কোনো জায়গায় যদি না বুঝে থাকো। হ্যাঁ, আচ্ছা রাজু, বলো তোমার ব্রিফ কোশ্চেনের কোনটাতে সমস্যা, আমি একটু শিটটা ওপেন করি তাহলে। আচ্ছা, গুগল ক্লাসরুম থেকে ওপেন করি তাহলে সুবিধা হবে। আর্মস অ্যান্ড দ্য ম্যান। আচ্ছা, কোন কোশ্চেনটা বা কত নম্বরেরটা সেটা একটু বলো। স্যার কোশ্চেন গুলো একবার পড়ে দিলে ভালো হতো। মানে সবগুলো? জি স্যার, ধারাবাহিকভাবে আনসার গুলো একটু শুধু না, চোখ এভাবে তো, বুলিয়ে দেন। এভাবে তো তোমার সময় নষ্ট। তুমি যে একদমই বুঝবা না এমন তো না, এতে তো অনেকের জন্য সময় নষ্ট হবে, অনেকেও বিরক্তি বোধ করবে। কারণ এমন না যে তুমি কোনো কোশ্চেনের মানে ইয়াই বুঝবা না, এমনটা না। তুমি বুঝতে না পারো, হয়তো 2-4টা বুঝবা না, বা কিন্তু প্রত্যেকটা কোশ্চেন পড়ে দেওয়া মানে সময় নষ্ট করা। ঠিক আছে, এটা তো হতে পারে না। এটা কি হয় বলো, তুমি যে একদমই বুঝবা না, এমনটা হবে? জি না স্যার, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই যে দেখো, হু ইজ রায়নাস মাদার, হাউ ওল্ড ইজ রায়না, তা হোয়াট ইজ হায়ার লাভ, হ্যাঁ, তারপর হচ্ছে হু ইজ লোকা, হোয়াট কাইন্ড অফ গার্ল ইজ লোকা, এগুলো কি তুমি বুঝবা না একদমই? তাহলে হাউ ওল্ড ইজ ক্যাপ্টেন ব্লান্সলি, হু ইজ চকলেট ক্রিম সোলজার, এগুলো যদি আমাকে রিডিং করে দিতে হয়, তাহলে তো তোমার সময় নষ্ট হবে, কারণ আমাকে ব্রড কোশ্চেন পড়াতে হবে, শর্ট কোশ্চেন পড়াতে হবে, তাই না?
হ্যাঁ, হয়তো যেগুলো থিওরি রিলেটেড, যে হ্যাঁ বায়োনিজম কি, ডন কুইকশো কাকে বলা হচ্ছে, বা এই যে মানে কি, যেগুলো থিওরি ব্যাপারটা আছে, যে অ্যান্টি রোমান্টিক কমেডি বলতে কি বোঝায়, এগুলো হয়তো তুমি বুঝতে না পারতে পারো, কিন্তু একদমই যে তুমি বুঝবা না, তোমাকে পুরোটা পড়া দিতে হবে, এটা সময় নষ্ট হবে, এটা অনেকে তোমাদের ক্লাসে অনেকে বিরক্তি বোধ করবে যে এত স্যার জি এত স্যার, কষ্ট তাহলে করে বোঝাচ্ছে। আপনি স্যার দেখে দেখে কয়েকটি বুঝিয়ে দেন যে অ্যান্টি রোমান্টিক ওই সেগুলো জন কোনগুলো কুইন্সো। সেটা আমাকে বলতে হবে, হ্যাঁ সেগুলো আমাকে বলতে হবে যে কোনটা কোনটা তুমি বোঝোনি। আমি তো আর বুঝবো না যে তুমি কোনটা বোঝোনি, তাই না? আমি বুঝতে পারবো যে তুমি কোনটা বোঝোনি, বলো। স্যার স্যার, প্রথমটা 1 নম্বর অ্যান্টি রোমান্টিক। হ্যাঁ, তাহলে সেভাবে আমাকে বলতে হবে যে স্যার আমি এই এই যে জায়গাটা বুঝিনি। হ্যাঁ, কিন্তু তুমি যদি আমাকে হট করে ধরাই দাও যে স্যার আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত রিডিং পড়াই দেন, তাহলে এটা তো আমার কাজ হয়ে গেল, তাহলে আমার পড়া হয়ে গেল, তাহলে তোমার কি পড়া হলো? তোমাকে তো পড়তে হবে, তাই না? আমি তোমাকে পড়ার জন্য দিয়েছি, আমার পড়ার জন্য না। ওকে, তো যাই হোক, অ্যান্টি রোমান্টিক মানে কি? যেখানে রোমান্টিক আইডিয়ালের বিরুদ্ধে কথা বলা হবে, এটাই তো নাকি? এর আগে হ্যাঁ, আগের ক্লাসে কথা এটাই, যেটা গত ক্লাসে আমরা শর্ট কোশ্চেন নিয়েও কথা বলেছি, যে রোমান্টিক আইডিয়ালের বিরুদ্ধে যা, তাই হচ্ছে অ্যান্টি রোমান্টিক। যেগুলো আমরা গতকাল ওয়ার, লাভ, তাই তো, এগুলোর বিরুদ্ধে বলেছি যে আমাদের সামাজিকতা, সামাজিক দিক থেকে ওয়ার সম্পর্কে একটা রোমান্টিক ধারণা আছে, যে এটা ওয়ারে যাওয়া মানে হিরো, যে যুদ্ধে যেতে সে হিরো হয়ে যায়। লাভ মানে এমন একটা প্যাশন দিয়ে কথা বলবে একজন আরেকজনের জান প্রাণ ইত্যাদি ইত্যাদি, যেগুলো হচ্ছে রোমান্টিক সেন্স। কিন্তু এই রোমান্টিক সেন্সের বিরুদ্ধে রিয়েলিস্টিক সেন্স দিয়ে যারা কথা বলবে, যে সকল বিষয়গুলো তুলে ধরা হবে, যে ড্রামাতে বা যে নাটকে বা যে উপন্যাসে বা যে কবিতাতে, তাহলে সেটা নাটক হোক, কবিতা হোক, গান হোক, যেটাই হোক, যেটাই রোমান্টিক আইডিয়ালের বিরুদ্ধে কথা বলে, রোমান্টিক আইডিয়ালের বিরুদ্ধে বাস্তব বিষয়গুলোকে তুলে ধরে, সেগুলোই হচ্ছে অ্যান্টি রোমান্টিক। ঠিক আছে? অতএব অ্যান্টি রোমান্টিক কমেডি কি? যে কমেডিটা কি করে, রোমান্টিক কমেডির একটা সাব জানরা, হ্যাঁ, যে রোমান্টিক কমেডির সেই জানরাটা বা সেই ভাগটা কী করছে, যে কী করছে, দ্যাট চ্যালেঞ্জেস দ্য ট্রেডিশনাল কনভেনশন অফ দ্য স্ট্যান্ডার্ড রোমান্টিক কমেডি জানরা। তাহলে স্ট্যান্ডার্ড রোমান্টিক কমেডি, রোমান্টিক কমেডি, আমরা রোমান্টিক কমেডি কোনটা বললাম? অ্যাজ ইউ লাইক ইট পড়েছি না? অ্যাজ ইউ লাইক ইট পড়েছি তো নাকি? সেখানে কি করা হচ্ছে, যে জি বনের স্যার। ভিতরে গেলে মানুষজন কি হয়ে যাচ্ছে, সাধু হয়ে যাচ্ছে, হ্যাঁ, ভালো হয়ে যাচ্ছে। আর ভালোবাসাকে দেখানো হয়েছে একদম মনে হচ্ছে যেন এক একজন দেবতার মতো, হ্যাঁ, একে না পাইলে জানটা শেষ হয়ে যাবে, প্রাণটা শেষ হয়ে যাবে। গাছে কবিতা ঝোলাই রাখতেছে, হ্যাঁ, গাছের বাকলে লিখতেছে। এগুলো হচ্ছে কি রোমান্টিক সেন্স। আর বাস্তব সেন্স কি, যেটা আমরা ব্লান্সলির মাধ্যমে পেয়েছি, যে হ্যাঁ আমাকে রায়না ভালোবাসে, তাতে কী হয়েছে? আমাকে নাচতে হবে, আমাকে গান করতে হবে, তার পা ধরে কি পানি খাইতে হবে? তেমন না, সে আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি, এখন আমার কাজের প্রয়োজন, আমি কাজে যাচ্ছি, এইটুকুই। তাকে নিয়ে এখন দুনিয়া উল্টাপাল্টা করে ফেলতে হবে, তেমনটা না। তাই বলছি, দেখো, অ্যান এন্টি রোমান্টিক কমেডি টেন্ডস টু ফোকাস অন মোর রিয়েলিস্টিক অ্যান্ড সিনিক্যাল অ্যাসপেক্ট অফ লাভ। সিনিক্যাল কোনগুলো? যেগুলো হচ্ছে ওই যে রায়না বলতেছে না, যে আমাকে আগে কেউ অবিশ্বাস করতো না, আমি যা বলতাম সবাই তাই বিশ্বাস করতো, কিন্তু এত, এই ভালোবাসাটা আসল ভালোবাসা নয়। হ্যাঁ, ভালোবাসার মধ্যেও ভান আছে, সে ভানটাকে বলা হচ্ছে সিনিক্যাল অ্যাসপেক্ট। তাহলে এইগুলোকে দিয়ে দেখানো রিলেশনশিপ শ্যাটারিং রোমান্টিক ইলিউশন। রোমান্টিক ইলিউশনটাকে ভাঙার জন্য অ্যান্টি রোমান্টিক কমেডিতে কিছু বাস্তববাদী এবং সিনিক্যাল অ্যাসপেক্টগুলোকে তুলে ধরা হয়। হ্যাঁ, তাহলে যে কমেডিতে এইগুলোকে করা হয়, সেগুলোই হচ্ছে কি রোমান্টিক কমেডি, এই সরি অ্যান্টি রোমান্টিক কমেডি। ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার। আচ্ছা, তারপরে কোনটা? স্যার রাজু স্পেসি। বাইরনিজম এটা একটু বুঝাই দেন। আচ্ছা, বায়রনিজম, আমরা তো এখন রোমান্টিক পোয়েট্রিগুলো পড়ি নাই, ঠিক না? লর্ড বায়রনের কি ডন জোয়ান পড়েছো? লর্ড বায়রনের ডন জোয়ান পড়েছো এমনিতে, ক্লাসে বা কোথাও? জি স্যার। তাহলে ওখানে ডন জোয়ান সম্পর্কে ধারণা আছে, যে ও কে ছিল, কেমন ছিল, এরকম ধারণা আছে কোনো? আচ্ছা, সমস্যা নেই, আমরা একটু পড়ছি। ওই কবিতাটা পড়ার পর এটা সম্পর্কে একটা ভালো ধারণা হবে, তার আগ পর্যন্ত হতে একটু সমস্যা হবে। আচ্ছা, বায়রনিজম কত নম্বর কোশ্চেন এটা? 26। 26। হ্যাঁ, দেখো, বায়রনিজম হচ্ছে লর্ড বায়রন বা আমাদের যে কবি রয়েছে, ঠিক আছে, তার সাথে রিলেটেড কিছু লিটারেরি এবং কালচারাল মুভমেন্ট। বুঝতে পারছো? মানে তিনি ওই একইভাবে সমাজে প্রেম, ভালোবাসা, হ্যাঁ, রোমান্টিসিজম, মিথ্যাবাদিতা, ভান, এইগুলোর বিরুদ্ধে, হ্যাঁ, এইগুলোর বিরুদ্ধে তিনি তার লেখনীর মাধ্যম দিয়ে লিটারেরি এবং কালচারাল যে মুভমেন্টটা চালু করেছিলেন, যে আমি আমার সাহিত্যকর্ম দিয়ে সমাজের কিছু ভান রয়েছে, কিছু অপকর্ম রয়েছে,
কিছু দুর্নীতি রয়েছে, কিছু রিলেশনশিপ রয়েছে, যেগুলোকে আমি কি করতে চাই, একটু মানে মানুষের সামনে তুলে ধরতে চাই, যে যেগুলো সমাজের জন্য ভালো না, খারাপ। যেমন হচ্ছে 50 বছরের এক আহ, মানে পুরুষের সাথে 15 বা 16 বা 18 বছরের মেয়ের বিয়েটা, এটা কি সামাজিকভাবে মেনে নেওয়া যায়, বা এটা ভালো কিনা? এটা জি কি না ভালো? স্যার। হুম। কারণ কি, এখানে অবশ্যই আমাদের মৌলিক চাহিদা রয়েছে 5টি, তাই তো? মানে মৌলিক চাহিদা আমরা বিশেষ করে ভাবি যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা, এগুলো হচ্ছে মৌলিক চাহিদা। তারপরেও মানুষের একটা ফিজিক্যাল ডিমান্ড রয়েছে, তাই তো? সেক্সুয়ালিটি যেটা, এটাকে যদি অস্বীকার করা হয় তাহলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, যেটা আমরা জানি, তাই তো? একজন মোটামুটি বয়সের পার্থক্য হতেই পারে, 5, 7, 10 ইত্যাদি, কিন্তু তার থেকে যদি একদম 40-50 বছরের মধ্যে ডিফারেন্স হয়ে যায়, সেখানে মেন্টাল অ্যাটাচমেন্টেরও একটা ব্যাপার থাকে। এতে কী দাঁড়াচ্ছে, দেখা যাচ্ছে যে এই যে ইয়ং যে মেয়েটা, সে কী করছে, সে তার স্বামীর কাছ থেকে সেই বিষয়টা যখন পাচ্ছে না, সে অটোমেটিক সেই চাহিদাটার জন্য সমাজের তার সমবয়সী বা তার বয়সের কাছাকাছি কোনো পুরুষের সাথে তার একটা সম্পর্ক হয়ে যাচ্ছে, যেটা হওয়ার কারণে কী হচ্ছে, পরকীয়া বা অ্যাডাল্টারি যে ব্যাপারটা, সেটা কিন্তু অটোমেটিক সৃষ্টি হচ্ছে, যেটা আমাদের দেশেও আমরা দেখতেছি, তাই না? আমাদের সমাজে অহরহ এই জিনিসগুলো আছে। এগুলো কী হচ্ছে, সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করতেছে। তাহলে এটা নিয়েও কিন্তু তার ডন জুয়ান কবিতাতে তিনি লিখছেন যে এই ব্যাপারগুলো আমাদের দেখা উচিত। হ্যাঁ, এটা এটা তাহলে কার দোষ? এই যে মেয়েটা যে একটা অন্য পুরুষের সাথে সম্পর্ক তৈরি করলো, এটা কি মেয়ের দোষ নাকি সমাজের দোষ? কার দোষ এটা বলো? সমাজের দোষ। এটা সমাজের দোষ। তুমি তাকে কেন খারাপ বলতেছো? তুমি তাহলে পুরুষটাকে খারাপ বলতেছো না কেন? তোমার 50 বছরের একটা ছেলের সাথে কেন তুমি এই 15-20 বছরের একটা মেয়ের বিয়ে দিবা? হ্যাঁ, তাহলে বিয়ে দিলে তো এই ঝামেলাটা হবেই, কারণ তুমি তার একটা মৌলিক চাহিদাকে তো তুমি ইয়া করতেছো, মানে মানে বাধা দিচ্ছ, যেটা তো সামাজিকভাবে এবং আইনানুগভাবে এটা ঠিক না। তাই এই রকম ব্যাপারটা, তাহলে লর্ড বায়রন তার ওয়ার্কের মাধ্যম দিয়ে বা তার কাজের মাধ্যম দিয়ে লিটারি এবং কালচারাল যে একটা মুভমেন্ট তিনি তৈরি করেছিলেন, সেটাকে মেনলি বায়রনিজম বলা হয়। তাহলে বায়রন থেকে আসছে বায়রনিজম, মানে বায়রনের মতবাদগুলোকে আমরা বায়রনিজম বলছি। ঠিক আছে তো? হুম। যেমন রোমান্টিসিজম বলছি আমরা, তাই না? রোমান্টিসিজম কি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কর্তৃক বা এসটি কোল্ডিস কর্তৃক সাহিত্যের কিছু আইডিয়াল, তাই তো, নতুন কিছু আইডিয়াল বা কী বল ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার সৃষ্টি করে যে নতুন মুভমেন্ট তারা চালু করেছিল সাহিত্যের ক্ষেত্রে বা পোয়েট্রির ক্ষেত্রে, সেটাকে আমরা রোমান্টিসিজম বলছি। এরকমভাবে অনেক অনেক ইজম রয়েছে, তার ভিতরে এটা হচ্ছে একটা বায়রনিজম, মানে বায়রনের চিন্তাভাবনাগুলোকে বোঝাতে ব্যবহার করা হয়। কি কথা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা। তাহলে স্যার হ্যাঁ, ইসলামের সাথে মেজর সার্জিয়াস সম্পর্কিত তাকে কাহিনী হিসেবে বলা হলো। আচ্ছা, তোমার ইয়াটা ঠিক বোঝা যাচ্ছে না, আবার বলো। হ্যাঁ, কথাটা ক্লিয়ার না। স্যার বাইরনিজমের সাথে সার্জিয়াস কি সম্পর্ক, যে সার্জিয়াসকে বাইরনিক হিরো বলা হলো? বায়রনিক হিরো, কারণ বায়রন যে হিরোটা তৈরি করেছে আসলে এটা আয়রনিক্যাল। কারণ বায়রন ডন জুয়ান যে হিরোকে দেখিয়েছে, সেটা কিন্তু তার আইডিয়ালের বিপরীত। সে দেখিয়েছে এরকম যে বায়রনিক হিরো হবে খুব সুন্দর, বায়রনিক হিরো হবে রোমান্টিক আইডিয়ালপূর্ণ, হ্যাঁ, এবং বায়রনিক হিরো অনেকগুলো প্রেম করবে, ঠিক আছে তো, অবৈধ সম্পর্ক থাকবে তার, এরকম কিছু আমরা শর্ট কোশ্চেন পড়েছি। এ নিয়ে তো মানে শর্ট কোশ্চেন আছে, আছে না? এটার কি শর্ট কোশ্চেন আছে? তাহলে ওইটা একটু পড়লে তুমি ভালো করে বুঝবে। আমি একটু শর্ট কোশ্চেনে যাই স্যার, তোমাকে। কবিতায় তো বলা আছে যে ডন জুয়ান মিসচিফ মেকিং মানকি, হ্যাঁ, গুড হ্যাঁ, ফর মনে নাথিং। মনে হয় অনেকে পড়েনি, এই জন্য একটু সমস্যাটা, যে ডন জুয়ানটা হয়তো বা পড়েনি, এই কারণেই সেটা আমি যতই বলি না কেন, যদি কবিতাটা না পড়া হয় তাহলে তো বোঝা যাবে না। হুম। আচ্ছা, কই শর্ট কোশ্চেনে দেওয়া হয়নি এটা বায়োনিজম? শর্ট শর্ট কোশ্চেন, কোশ্চেন না স্যার। নেই তো। ও আচ্ছা, নেই না? তাহলে এটা না স্যার। মনে হয় গতবার পরীক্ষায় এসে গেছে কিনা, এই জন্য মনে হয় দেওয়া হয়নি। আচ্ছা, একটু দেখতে হবে। হুম। আচ্ছা, 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 তো সমস্যা নেই, ওটা আমরা দেখতেছি। এটা কি ব্রড কোশ্চেনও থাকতে পারে, আমি মনে হচ্ছে যেন লিখেছি এটাও কোথাও। উম,
বায়োনিক হিরো বা এরকম একটা ইয়া দিয়েছি, এটা কি এখানে না আসলে ওই রোমান্টিক পোয়েট্রি, আমি ঠিক মনে করতে পারতেছি না যে বায়োনিক হিরো কেমন হবে। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, আমি তাহলে একটু দেখাচ্ছি যে আমি যদি একটু ইন্টারনেট থেকে এখানে দেখাই, ফিচার্স অফ আ বায়োনিক হিরো। দেখো এখানে কিছু বলা হয়েছে। হ্যাঁ, মানে সবগুলো বৈশিষ্ট্য তো আর খাটবে না। যেমন হচ্ছে এইখানে বায়োনিক হিরোর কিছু ক্যারেক্টারিস্টিক্স আমি ছোট করে একটু দেখাই। এই জায়গায় একটু দেখো, এই যে লর্ড বায়রন থেকে এসেছে যেহেতু, বলছে দেখো বায়োনিক হিরো ইজ আ ভ্যারিয়েন্ট অফ রোমান্টিক হিরো, যেটা এসেছে মেনলি ইংলিশ রোমান্টিক পয়েন্ট লর্ড বায়রন থেকে। এর যে ফিচারগুলো হবে কেমন দেখো, এ ম্যান হবে প্রাউড, মুডি, সিনিক্যাল, তারপর হচ্ছে মাইজারি ইন হার্ট, স্কর্নার অফ হিজ কাইন্ড, ইমপ্ল্যাকেবল ইন রিভেন্স নিতে চাইবে সে সবসময়, ঠিক আছে তো, ক্যাপাবল অফ ডিপ অ্যান্ড স্ট্রং অ্যাফেকশন। তাহলে দেখো এখানে কি প্রাউড, মানে সবগুলো নেই, হয়তো আমরা পাচ্ছি প্রাউড পাচ্ছি তাকে আমরা, তারপর হচ্ছে সিনিক্যাল পাচ্ছি, মুডি পাচ্ছি, সাথে সাথে রিভেঞ্জ, সে কি ব্লাঞ্চটির সাথে প্রতিশোধ নিতে চেয়েছে কিনা, এমনকি সে রায়নার বিরুদ্ধে প্রতিশোধ নিতে যাচ্ছে লুকার সাথে প্রেম করার মাধ্যমে, আছে না এরকম। তারপর হচ্ছে অ্যাফেকশনেট, সে মানে ভাব ভাব চতুর। আচ্ছা, একটু মিউট রাখো, মতলব একটু মিউট রাখো। হ্যাঁ, তো এই যে বৈশিষ্ট্যগুলো আমি বললাম, এই বৈশিষ্ট্যগুলো কি ইয়ার ভিতরে নাই, সার্জিয়াসের ভিতরে, এই হ্যাঁ, হ্যাঁ, বুঝতে আছে। পারছো? হ্যাঁ, তো এই জন্যই বলা হয়েছে এখানে, ঠিক আছে। বিশেষ করে তার এই রোমান্টিক আইডিয়াল, হিরোইজম, হিরোগিরি দেখানো, হ্যাঁ, সব আর আর হচ্ছে প্রেম কাহিনী, এই এই ব্যাপারগুলোতে বেশি দেখানো হয়েছে, এই জন্য বায়োনিক হিরো বলা হচ্ছে। ওকে, এখানে সমস্যা হচ্ছে যে ব্রিফ কোশ্চেনে তো সবগুলো দেওয়া যাচ্ছে না, আবার সবগুলো দিলেও বলবো স্যার তো কোশ্চেনটা বেশি বড় হয়ে গেছে আনসারটা, এইটা হচ্ছে সমস্যা। আচ্ছা, তারপরে আর কি বলো। স্যার 24 নম্বর কোশ্চেনটা। 24-এ কি বলছে, এই যে হু ওয়াজ ডন কুইকশো, আমরা তো গতদিন মনে এটা পড়েছিলাম নাকি, শর্ট কোশ্চেন স্যার আমরা পড়া রিডিং হয়েছে। করেছিলাম গতদিন। হ্যাঁ, এটা হচ্ছে একটা জি ফিকশনাল স্যার ক্যারেক্টার। পড়েছিলাম আর একটু আগে। হ্যাঁ, তুমি একটু পড়ো দেখি, আমি একটু শুনি। তুমি পড়ো একটু, দেখতে পাচ্ছ, তুমি পড়ো, শুনি আমি একটু পড়ো, আমাদের কাছে ইয়া করে প্রোনাউন্স করে পড়ো, আমরা শুনি একটু। John Quixote is a fictional character and the protagonist of the novel Don Quixote, মানে নভেলটার নামই written হচ্ছে by Miguel de সার্ভেন্টাস, হ্যাঁ নভেলটার নাম সার্ভেন্টিস। ডন কুইকজট। হ্যাঁ, তারই ক্যারেক্টার হচ্ছে ডন কুইকজো, তাই তো। হ্যাঁ, লেখা হয়েছে, হ্যাঁ জি স্যার, লেখা হয়েছে মিগেল ডি কারভান্স, সার্ভেন্টিস। কারভান্টেস, হ্যাঁ, সার্ভেন্টেস। Don Quixote is known for his idealistic and often delusional, হ্যাঁ, ডিলিউশনাল বিলিভস হ্যাঁ delusional beliefs about knighthood and অ্যান্ড heroism। হিরোইজম। স্যার বীরত্ব বোধ বোঝাচ্ছে নাকি, কোনটা 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 মানে বীরত্ববোধ? হিরোইজম আর কি, হিরোইজম অ্যান্ড, হ্যাঁ, about বীরত্ববোধ, তাই তো। হ্যাঁ, হ্যাঁ হিরোইজম নাইটহুড। জি স্যার, ডিলিউশনাল বিলিভ মানে কি, ফলস আইডিয়া, ফলস আইডিয়া, সে মনে করছে কোথাও গিয়ে মনে ফলস হয় আইডিয়া, হ্যাঁ মারামারি হ্যাঁ করলে হিরো হয়ে যায়, হ্যাঁ, এরকম আর কি। এই জি স্যার, মানে তার স্যার আইডিয়াগত ভাবে বীরত্ববোধ, কিন্তু মানে বাস্তবিক ভাবে ফলস, এর কোনো হ্যাঁ, মানে ফলস আর কি। জি হ্যাঁ, স্যার, একদম মানে কি বল, কাপুরুষ, ঠিক আছে তো, এরকম আর কি বিষয়টা, যে জায়গা মতো গিয়ে পারতেছে না, যাকে তা যেখানে সেখানে গিয়ে মারামারি বাধায় দেখায় যে আমি হিরো, এরকম আছে না আমাদের সমাজে কিছু মানুষ, সব জায়গায় গিয়ে হয়েছে বাধায়, জি স্যার, জি সব স্যার, জায়গায় গিয়ে যে জি মারামারি স্যার, করে কিন্তু দেখায়। বাস্তবিক ভাবে পারে না। হ্যাঁ, কিন্তু জায়গা যেখানে আসলে গিয়ে যে কাজ করা উচিত সেখানে সে নাই। হ্যাঁ, এই জায়গাগুলো। আচ্ছা, তারপরে স্যার 19 নম্বরের কোশ্চেনটা একটু পড়াই দেন তো। হোয়াই ডাজ রায়না নট ওয়ান্ট টু লেট ব্লান্সলি স্টে ইন হার রুম, ব্লান্সলি কেন, রায়না কেন ব্লান্সলিকে তার রুমে থাকতে দেয়নি, বলো।
কারণটা কি তুমি পড়ো দেখি, এবার তোমার কাছ থেকে আমি একটু পড়ে শুনি, পড়ো একটু কেন থাকতে দেয়নি। And the man, Raina initially does not want to let Captain Blanchely stay in her room because Raina is concerned about the implications of having a man, particularly an enemy soldier, in ইন আর her প্রাইভেট স্পেস। private. হ্যাঁ এখন মনে করো, Besides, হ্যাঁ প্রথম কথাটা একটু আসো, তোমার রুমে যদি রাত 12টার সময় কোনো পুরুষ ঢোকে, তুমি কি তাকে থাকতে দিবা তার রুমে? না স্যার, হ্যাঁ তাহলে এটাই হলো প্রথম প্রথম কাজ, যে একজন পুরুষকে বিশেষ করে যদি শত্রু হয় তাহলে তো আরও না, হ্যাঁ পার্টিকুলারলি অ্যান এনিমি সোলজার ইন আর প্রাইভেট স্পেস, এইটা নিয়ে সে কনসার্ন ছিল যে একটা পুরুষ আমার রুমে থাকবে কেন, এটা হচ্ছে প্রধান কথা। তারপরে বলো বিসাইড। besides Raina's romanticized view of soldiers and war is challenged by Blanchely's pragmatic and unromantic. রোমান্টিক ডিমেনার, হ্যাঁ মানে হচ্ছে কি যে রায়না যা ভাবতেছে সোলজারটা সবসময় তার বিপরীত কথা বলছে, তাহলে তো আরও রেগে রেগে যাবে তাই না। রায়না বলতেছে সোলজারই এরকম, তার হিরো গেছে যুদ্ধ করতে, অথচ ব্লান্সটি সবসময় বিপরীতমুখী, মানে আনরোমান্টিক এবং প্র্যাগম্যাটিক ভিউ দিয়ে রায়নার রোমান্টিক ভিউগুলোকে সবসময় কি করতেছে, ভেঙে দিচ্ছে। এই কারণেও রায়না কিছুটা কি নাখোশ। হ্যাঁ তারপরে কি বলছে দেখো। She had envisioned soldier as noble and heroic figures, but Blanchely's presence and his practical অ্যাপ্রোচ টু ওয়ার, হ্যাঁ to war do not align with this আইডিয়া। ideal. অ্যালাইন মানে কি মেলা, তাই তো। তাহলে যেখানে রায়না ভাবতেছে সোলজারিং হলো কি একটা নভেল এবং হিরোইক ফিগার, তাই না, সোলজার মানেই একটা মহৎ ব্যক্তি হবে, কিন্তু ব্লান্সলির উপস্থিতি, ব্লান্সলির যা অবস্থা, সে তো একজন সোলজার, এই ব্লান্সলির অবস্থা দেখে ও ধরে নিয়েছে যে তাহলে সোলজারদের অবস্থা এরকম। আমি ভেবেছিলাম মনে হয় খুব শক্তিশালী সাহসী এরকম হয়, কিন্তু এই ব্যাটার যা অবস্থা এ তো পুরো একদম মানে ভেজা বিড়ালের মতো হয়ে গেছে। হ্যাঁ তাহলে ব্লান্সলির প্রেসেন্স অ্যান্ড ইজ প্র্যাকটিক্যালি অ্যাপ্রোচ টু ওয়ার, এবং ওয়ারকে সে কীভাবে দেখাচ্ছে প্র্যাকটিক্যালি, এই বিষয়গুলো রায়নার আইডিয়ালের সাথে মিলছে না। ডু নট অ্যালাইন উইথ দিস আইডিয়াল, অ্যালাইন মানে কি না মেলা। আর এই কারণেই কি হয়েছে, দিস ডেজোনেন্স মেক্স আর আনকমফোর্টেবল। ডেজোনেন্স মানে কি না মেলা, বিপরীতমুখী চিন্তাভাবনা তাকে আনকমফোর্টেবল করে তুলছে উইথ দ্য আইডিয়া অফ কিপিং হিম ইন আ রুম, যে তাকে এই রুমে রাখা যাবে না, রাখলেই তার কথাবার্তা তার আচার আচরণ দিয়ে মানে সে খুবই আনকমফোর্টেবল বোধ করছে। তাহলে দুটা বিষয়, একটা হচ্ছে একটা রাতের বেলায় একটা মেয়ের রুমে, বিশেষ করে যদি মেয়ে ইয়াং হয়, তার রুমে একজন পুরুষ থাকবে সেটা সে মেনে নিতে পারেনি, এটা হলো একটা বড় কনসার্ন। দ্বিতীয়ত হলো কথাবার্তায় সম্পূর্ণ রায়নার চিন্তাভাবনার বিপরীতমুখী পিকচার এই লোক তুলে ধরছে, এই জন্য সে চাচ্ছে না তার রুমে একে রাখতে। কি কথা বুঝতে পারছো? এই জন্য সে চাচ্ছে যে বারবার বলছে সে যেন চলে যায়। লিখতে পারবো বলো। স্যার, ব্রিফ কোশ্চেনের জন্য এত বড় প্রশ্নের উত্তর লিখতে পারবো তো? তাহলে তুমি কি লিখবা, লিখবাটা কি বলো? জিজ্ঞেস করছি আপনার কাছে, আমি না তো না না, বুঝতে পারি না। এখন বিষয়টা হলো তোমাকে একটা প্রশ্ন করা হয়েছে, তুমি প্রশ্ন এক লাইনে কি লিখবা, এই উত্তরটা তুমি এক লাইনে কি লিখবা? এক এটা লাইনে তো তো মানে কারণ দেখাতে হবে। হ্যাঁ তোমাকে তো অটোমেটিক এক্সপ্লেন করতে হবে কিছু না কিছু। তুমি শুধু বলবা যে রায়না রাখতে চাইনি, তাড়াই দিল, বলা যাবে? এখানে হোয়াই বলা হয়েছে, হোয়াই মানে কি এটা এক্সপ্লেন করতে হবে। কোনো কোনো হ্যাঁ তোমাকে তো বলা হয়নি যে কত ওয়ার্ডে লিখতে হবে, যেমন এটা শুধু নাম দিলে হয়ে যাচ্ছে, কিন্তু তুমি এটা নাম দিলে হবে শুধু, বা কিছু একটা বললেই হবে যে আমি এই এক লাইনের মধ্যে উত্তর হয়ে যাবে। বা তুমি কি শুধু এই উত্তরটা দিয়ে সন্তুষ্ট থাকতে পারবা যে 1 নম্বর লাইনটা আমি দিলাম, বাকি 2 নম্বর পয়েন্টটা আমি দিলাম না, হবে? না স্যার। তাহলে অটোমেটিক তোমাকে কিছু না হলে বেশি লিখতেই হবে, অতএব তা নাহলে তুমি তো পারবা না, অতএব তোমার উত্তরটা তো কমপ্লিট হবে না। অতএব 1 মার্ক বলে ভাবলে হবে না, তোমাকে কমপ্লিট একটা আনসার দিতে হবে, এটা হচ্ছে ব্যাপার। আর এখানে কমপ্লিট আনসার 1 ওয়ার্ডে বা 2 ওয়ার্ডে বা একটা সেন্টেন্সে হবেও না, তোমাকে অটোমেটিক 2-3টা সেন্টেন্সে দিতে হবে, বুঝতে পারছো? আচ্ছা তারপর দেখো কিছু কিছু উত্তর আছে খুবই একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স বা একটার ভিতর হয়ে যাচ্ছে, কিন্তু কিছু আছে যেখানে তোমাকে একটু এক্সপ্লেন করতে হবে, একটু বলতে হবে। হ্যাঁ কিছু করার নাই। যেমন হু সেইড, মানে কে 9 সোলজার আউট অফ 10, এটা কে বলেছে? হু সেইজ ক্যাপ্টেন ব্লান্সলি। শুধু যদি তুমি এই ওয়ার্ডটাও লিখে দাও তাও উত্তর হয়ে যাবে যে ক্যাপ্টেন ব্লান্সলি, এটুকু না লিখলেও চলবে। কিন্তু কোনো কোনো স্যার আবার কমপ্লিট আনসার চাই, এই জন্য তোমাকে এই পুরোটা লিখে দিলে ভালো হবে, ঠিক আছে? হু ইজ নিকোলা, নিকোলাকে আমরা বলতে পারি কি ম্যান সার্ভেন্ট অফ পেটকপ ফ্যামিলি, সিম্পল উত্তর। এখানে কি এক্সপ্লেন করা লাগবে?
তোমাকে ভাবতে হবে যে তুমি উত্তরটাতে সন্তুষ্ট কিনা। তুমি যদি সন্তুষ্ট হও তাহলে স্যারও সন্তুষ্ট হবে, আর তুমি যদি সন্তুষ্ট না হও তাহলে স্যারও সন্তুষ্ট হবে না, কারণ স্যারও যা বুঝবে তুমিও তাই তাই বুঝবা। এইটা খেয়াল করতে হবে, হ্যাঁ, যে কমপ্লিট একটা আনসারের জন্য কতটুকু লিখতে হবে। কারণ অন্তত তোমাদের কোনো কোশ্চেনেরই ব্রড শর্ট কোনো কিছুরই কোনো ওয়ার্ড লিমিট বলা নেই যে এত ওয়ার্ডের ভিতর লিখতে হবে, হ্যাঁ, বা এতটুকু লিখতে হবে। অতএব টাইমের ভিতরে কমপ্লিট একটা আনসার তুমি লিখতে পারলেই ভালো মার্ক পাবা। এইটা আচ্ছা, ঠিক আছে, তারপর বলো। আর কোনোটা সমস্যা আছে কারো? বৃষ্টি বিশ্বাস হাত তুলে আছো যেহেতু। স্যার একটাই সমস্যা ছিল, বললাম তো আপনাকে কি হয়েছে না? আচ্ছা, তাহলে মিম বলো, মিম হাত তুলেছো। স্যার আমি তো আজকে নতুন জয়েন হয়েছি, এটা দিয়ে আচ্ছা, কয়টা ড্রামা পড়ানো হইলো জিজ্ঞাসা করতে চাচ্ছি। এটার আগে যে তিনটা আছে সে তিনটা তো নাকি? হ্যাঁ, দুইটা, তাই তো? দুটা হয়ে গেছে আমাদের ইডিপাস দুইটা টেস্ট, স্যার, আজকে এসে শেষ হয়ে যাবে। অ্যাজ ইউ লাইক ইট, এবং আজকে আমাদের আর্মস অ্যান্ড দ্য ম্যানের এই কোশ্চেনগুলো আলোচনা করে মোটামুটি আজকে শেষ হবে। আগামী দিন থেকে আমরা রাইডার্স টু দ্য সি পড়বো, এইটা। হ্যাঁ, আর আগের রেকর্ড ক্লাসগুলো তুমি একটু দেখে নিবা। আর যেহেতু পরে যুক্ত হয়েছো, পড়া আগের আছে কি না আছে আমি জানি না, কিন্তু সময় দিতে হবে এখন, হ্যাঁ। আর উত্তরগুলো সবগুলো আমি করে দিয়েছি, যে উত্তর দিয়েছি সেগুলোই পড়ে ফেলবা, ভালো করে পড়ে ফেলবা। এর বাইরে আপাতত চিন্তা করার কিছু নাই। যদি লাগেও তোমরা নিজ দায়িত্বে পড়ে নিতে পারো, কিন্তু আমি যেগুলো দিয়েছি সেগুলো পড়ে শেষ করার পরে মনে থাকবে। আচ্ছা, তো গেল। তাহলে আমরা এবার শর্ট কোশ্চেনে আসি। হ্যাঁ, শর্ট কোশ্চেনে যদি কারো সমস্যা থাকে, আচ্ছা, আমরা তার আগে বরং একটু ব্রড কোশ্চেনে আসি, কারণ ব্রড কোশ্চেন পড়লে শর্ট বা ব্রিফের অনেক কিছু হয়ে যায়। তারপরে আমরা শর্টে আসতেছি। হ্যাঁ, কোনো ব্রড কোশ্চেনের সমস্যা সেগুলো হাত তোলো তোমরা। আর বিশেষ করে ব্রড কোশ্চেনগুলো যখন পড়বা, তোমাদের বিশেষ দায়িত্ব হবে প্রত্যেকটা কোশ্চেন যদি মুখস্থ লেভেল পর্যন্ত যাও, তাহলে অবশ্যই এক একটা করে প্যারাগ্রাফ পড়বা আর লিখবা, পড়বা আর লিখবা, সময় দিতে হবে। একবার করে যদি এইভাবে পড়ো আর লেখো, তাহলে তোমার স্পেলিং মিস্টেক সহ অনেক কিছু ঠিক হয়ে যাবে এবং হাতের লেখার স্পিডটা বাড়বে। এখন থেকে কিন্তু হাতের লেখার স্পিডটা বাড়াও, হ্যাঁ, এখন থেকেই লেখা শুরু করো। আমি সাপ্তাহিক পরীক্ষাটা নিতে পারতেছি না, কারণ পড়া অনেক, পরীক্ষা নিয়ে সময় নষ্ট। কিন্তু আমি ড্রামা শেষ হয়ে যাওয়ার পরই দরকার হলে আমি 2 সপ্তাহ মানে 2টা করে ড্রামা দিয়ে প্রতি সপ্তাহে একটা করে টেস্ট নিব। একটা পড়া ওদিকে চলবে আর একটা করে টেস্ট চলবে, হ্যাঁ, এইভাবে আমি কিন্তু তোমাদের লেখাই নিব। এই জন্য এখন একটু লেখার স্পিডটা বাড়াও এবং প্রতিনিয়ত লেখার চেষ্টা করো। হ্যাঁ, নিজের রেজাল্টটা ভালো করার জন্য একটু আগ্রহবশত কাজ করো, হ্যাঁ, আশা করি কাজ হবে। আচ্ছা, ফাউজিয়া বলো, কিসের সমস্যা, কোনটাতে? স্যার ব্রড কোশ্চেনে যে মানে কোশ্চেন 3 যেটা আছে ইভ্যালুয়েট আর্মস অ্যান্ড দ্য ম্যান অ্যাজ এ প্রবলেম প্লে, এই কি প্রবলেম প্লে বলতে কি বোঝায় বলো? প্রত্যেকটা কোশ্চেনের আনসার কিন্তু একই, তাই না? ওই আইডিয়া, দেখো, ড্রামা অফ আইডিয়া, প্রবলেম প্লে। এখানে কেন প্রবলেম বলা হয়েছে বলো তো? প্রবলেম প্লে কেন বলা হয়েছে কেউ একদিন বলো দেখি। কারণ এখানে কি নিয়ে আলোচনা করা হয়েছে? সামাজিক কিছু প্রবলেম নিয়ে আলোচনা করা হয়েছে নাকি? হ্যাঁ, আর সামাজিক এখানে যে 2-3টা প্রবলেম নিয়ে আলোচনা করা হয়েছে, সেই 2-3টা প্রবলেম প্রত্যেকটা কোশ্চেন আনসারে একই। কি জিনিস? ওয়ার, লাভ এবং হিরোইজমের, তাই তো, রোমান্টিক আইডিয়াল নিয়ে মেনলি কথা বলা হয়েছে। ঠিক আছে, তো আমি পড়াই দিচ্ছি পুরোটা, একটু খেয়াল করো। ইন্ট্রোডাকশনটা সবসময় একটু দেওয়ার চেষ্টা করবা। আমি ইন্ট্রোডাকশনটা একটু মানে 3টা ভাগে ভাগ করি। আমার ইন্ট্রোডাকশনে বা হচ্ছে পুরো আমি ব্রড কোশ্চেনগুলো কীভাবে লিখি একটু আগে ধারণা দিয়ে দিই। প্রত্যেকটা ব্রড কোশ্চেনের আমরা জানি, তোমরা তো ফার্স্ট ইয়ারে ইংলিশ রাইটিং স্কিলস পড়েছো, তাই তো? একটা রাইটিংয়ের ক্ষেত্রে কয়টা পার্ট থাকে বলো তো? একটা প্যারাগ্রাফের বা একটা এসের কয়টা পার্ট থাকে? 3টা পার্ট থাকে। থাকে, তাই না? ইন্ট্রোডাকশন, তারপরে বডি, কনক্লুশন, বডি, প্যারাগ্রাফস, এবং থাকে হচ্ছে কনক্লুশন। এই ইন্ট্রোডাকশনে আমি 3টা ব্যাপার খেয়াল করি। প্রথমত হচ্ছে অ্যাবাউট দ্য রাইটার, রাইটার সম্পর্কে একটু বলে নিই। তারপর হচ্ছে মানে আমাদের যে রাইটিং, সেই রাইটিংয়ের সাথে রিলেটেড তার যে থিমেটিক ডিসকাশন, সেই থিমটাকে একটু উল্লেখ করে দিই। রাইটার্স থিমস অফ রাইটিং। তারপরে হচ্ছে
কোশ্চেন টপিক, এই তিনটা বিষয় আমি আমার ইন্ট্রোডাকশনের ভিতরে মেনলি দিয়ে থাকি। প্রথমে রাইটারটা কে তার সম্পর্কে একটু বলি, কোন এজের, তার কি বিষয়, কোনগুলো মেইন থিম হিসাবে তিনি লিখে থাকেন সেগুলো একটু ধারণা দিই, কারণ এই থিমেটিক ডিসকাশনের সাথে আমাদের বর্তমান রাইটিংয়ের লিঙ্ক আছে কিনা সেটাকে দেখানোর জন্য, ঠিক আছে। তারপরে কোশ্চেন টপিক, কোশ্চেনটা কী, তাতে কোশ্চেনে কী চাচ্ছে সেই বিষয়ে একটু কথা বলা হয়, কথা বলার পর আমরা ইন্ট্রোডাকশনটা শেষ করি। এরপর বডি প্যারাগ্রাফে আমাদের এই কোশ্চেন টপিকের সাথে আমাদের যে যে টপিক মানে সাব টপিকগুলো আসবে সেগুলো এক একটা প্যারাগ্রাফ হিসাবে আসবে। তারপরে কনক্লুশনে কোশ্চেন টপিকটাকে আমরা সাপোর্ট করে কিছু কথা বলবো যে হ্যাঁ এটা এরকমই, যেমন প্রবলেম প্লে, তাই তো, যে আমাদের আনসার দ্য ম্যান প্রবলেম প্লে কিনা, এটা যখন বলছি তাহলে নিশ্চয়ই আমরা প্রবলেম প্লে কেন এই বিষয়টা নিয়ে আমরা বডিতে আলোচনা করব, করার পর কনক্লুশনে সাপোর্ট করবো যে আসলেই এটা একটি প্রবলেম প্লে, এই বিষয়গুলো যেগুলো আমরা বডি প্যারাগ্রাফে আলোচনা করেছি সেই পয়েন্টগুলোকে আবার রিপিট করবো কনক্লুশনে, ছোটো ছোটো করে রিপিট করে বোঝাবো যে এই বিষয়গুলো থাকার জন্য আমরা এই ড্রামাকে প্রবলেম প্লে বলছি এইটা, হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক 8টা বাজে, আমি তোমাদেরকে একটু বলি, তোমরা একটু নিজ নিজ দায়িত্বে এখানে তোমাদের মেসেঞ্জারের যে নামটা আছে সেই নামটা এখানে লিখে দিবা, তা না হলে যদি নামের মেসেঞ্জারের সাথে নামটা না মিলে তাহলে কিন্তু আমি ধরবো তুমি অ্যাবসেন্ট ছিলা, কারণ এখানে আমি তোমাদের নামগুলো মেসেঞ্জারে মিলাতে পারতেছি না, বুঝতে পারছো। তোমরা একটু মেসেঞ্জারে যে নামটা আছে বাংলায় হোক ইংরেজিতে হোক এটা এখানে লিখে দিবা, সে নাম একই থাকুক আর ভিন্ন থাকুক, একটু লিখতে থাকো, আমি তখন এদিকে বোঝাই, দিয়ে আমি ওটা স্ক্রিনশট নিয়ে নিব। ওকে, তাহলে বলছি কি দেখো, জর্জ বার্নার্ড শ ওয়াজ অ্যান আইরিশ প্লে রাইট হুজ ইনফ্লুয়েন্স অন ওয়েস্টার্ন থিয়েটার কালচার অ্যান্ড পলিটিক্স এক্সটেন্ড ফ্রম দ্য 1880s টু হিজ ডেথ অ্যান্ড বিয়ন্ড। তার মানে ওয়েস্টার্ন থিয়েটার কালচার এবং পলিটিক্সে তার যে ইনফ্লুয়েন্স, সেই ইনফ্লুয়েন্সটা 1880 দশক থেকে প্রায় তার মৃত্যু পর্যন্ত, এমনকি তার মৃত্যুর পরবর্তীতেও তার কিন্তু একটা বড় ধরনের ইফেক্ট রয়েছে বা প্রভাব রয়েছে। হি রোট মোর দ্যান 60 প্লেস ইনক্লুডিং মেজর ওয়ার্কস লাইক আর্মস অ্যান্ড দ্য ম্যান, ম্যান অ্যান্ড সুপারম্যান, পিগম্যালিয়ন, সেন্ট জন, এগুলো তিনি লিখেছেন। এবং এই নাটকগুলো তিনি কি করেছেন, থ্রু দিস প্লেস শ ট্রাইজ টু এক্সপোজ দ্য রুথলেস ম্যানার, বিশেষ করে কোন ধরনের ম্যানার, দ্য রোমান্টিক ইলিউশনস অ্যান্ড ফলস ভ্যালুজ হুইচ দিস ইলিউশন গিভ রাইজ টু। তার মানে এই যে তিনটা নাটকের কথা বললাম আমরা, তিনটা চারটা, আর্মস অ্যান্ড দ্য ম্যান, ম্যান অ্যান্ড সুপারম্যান, পিগম্যালিয়ন অ্যান্ড সেন্ট জন, এই নাটকগুলোতে তিনি চেষ্টা করেছেন সমাজে আমাদের যে বিষয়গুলো রোমান্টিক ইলিউশনের দ্বারা তৈরি বা ফলস ভ্যালুর দ্বারা তৈরি সেইগুলোকে কি করা, রুথলেসলি এক্সপোজ করে দেওয়া, মানে প্রকাশ করে দেওয়া যে আসলে এইগুলো এরকমটা না, প্রেম ভালোবাসা এতটা না, এত রোমান্টিক না, এত স্বর্গীয় না, এটা বাস্তব বিষয়ের সাথে রিলেটেড, এটা বাস্তবিক প্রয়োজন, এটা একটা, হ্যাঁ। এই জন্য সে কী করেছে, হি অলওয়েজ ওয়াজেস ওয়্যার এগেইনস্ট দ্য রোমান্টিক আইডিয়া অ্যান্ড আইডিয়ালিস্টিক নোশন অফ লাইফ। অতএব তিনি সবসময় রোমান্টিক এবং আদর্শবাদী নোশনের বিরুদ্ধে যুদ্ধ করে গেছেন। এগেইনস্ট দ্য শ্যামস অ্যান্ড হিপোক্রেসি, এগেইন হিজ ওয়ার বিগিনস উইথ দ্য আর্মস অ্যান্ড দ্য ম্যান। বিশেষ করে তার এই যুদ্ধটা শুরু হয় আর্মস অ্যান্ড দ্য ম্যান রাইটিং করার মাধ্যমে। আর এ কারণেই হুইচ ইজ অফেন ক্লাসিফাইড অ্যাজ এ প্রবলেম প্লে। দেখো আমি কিন্তু লিঙ্কটা লাগাই দিলাম, তাই না। প্রথমে রাইটারের কথা বললাম, রাইটারের ইনফ্লুয়েন্সটা সমাজে কেমন সেটা বললাম, তার রাইটিংগুলোর কথা বললাম, তার রাইটিংগুলো দিয়ে তিনি কী জাতীয় থিমেটিক আইডিয়াগুলোকে তুলে ধরেছেন, তারপরে আমাদের আর্মস অ্যান্ড দ্য ম্যান ওই থিমের সাথে যায় কিনা, দিয়ে কী হলো, হুইচ ইজ অফেন ক্লাসিফাইড অ্যাজ এ প্রবলেম প্লে, আর জানরা দ্যাট অ্যাড্রেসেস সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড এথিক্যাল ইস্যুস। প্রবলেম প্লে মানে হলো সেই প্লে যে প্লেতে সামাজিক, রাজনৈতিক এবং নৈতিক যে ইস্যুগুলো যেগুলো প্রবলেমেটিক মানে প্রবলেম সৃষ্টি করে সেগুলো নিয়ে ডিল করা হয়। অফেন চ্যালেঞ্জিং কনভেনশনাল ভিউজ অ্যান্ড এক্সপোজিং সোশিয়েটাল হিপোক্রেসিস। এবং বিশেষ করে ওই সামাজিক, রাজনৈতিক এবং এথিক্যাল বিষয় নিয়ে আমাদের ভিতরে যে কনভেনশনাল ভিউ আছে, তাই তো, বা সামাজিকভাবে যে একটা হিপোক্রেসি আছে, যে দেখাচ্ছে ধর্মীয় গুরু সে সবসময় টাকা মারায় ব্যস্ত, হ্যাঁ, আমরা তাকে সালাম করতেছি, আমরা তার পায়ে ধরে সালাম করতেছি, তাকে আমরা প্রভু প্রভু করতেছি, কিন্তু দেখা যাচ্ছে ভিতরে ভিতরে সে কী করতেছে, আমাদের কাছে ওই ধর্মের নামে টাকা নিয়ে নিজের পকেট বোঝাই করতেছে। এই যে বিষয়গুলো, এরকম বিষয়গুলোকে তিনি কী করেন, এক্সপোজ করে দেন, চ্যালেঞ্জ করেন, এর বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন। তার সবগুলো নাটকের মধ্যে এই ঘটনা থাকলো, আমরা কথা বলছি আপাতত কী নিয়ে, আর্মস অ্যান্ড দ্য ম্যান নিয়ে। তাহলে এই যে কনভেনশনাল যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো নিয়ে যেহেতু আমরা কথা বলছি, এই জন্য এই আর্মস অ্যান্ড দ্য ম্যানকেও কী বলা হবে, প্রবলেম প্লে বলা হবে। তাহলে তিনি কি এখানে সামাজিক, রাজনৈতিক এবং মোরাল সবগুলো নিয়ে কথা বলেছেন? এখানে কি কোনো রাজনৈতিক বিষয় এসেছে আর্মস অ্যান্ড দ্য ম্যানে? না স্যার। তাহলে নিশ্চয়ই আমরা ওইগুলো পাবো না, কিন্তু সোশ্যাল বিষয়টা পাবো।
এথিক্যাল কিছু বিষয় আমরা পাবো। হ্যাঁ, সবগুলো হয়তো সব নাটকে পাবো না, কিন্তু কিছু কিছু বিষয় আমরা এক একটা নাটকে পাচ্ছি। অতএব শ ইউজেস আর্মস অ্যান্ড দ্য ম্যান টু ডিসেক্ট অ্যান্ড ক্রিটিক রোমান্টিসাইজ নোশন অফ ওয়ার, লাভ অ্যান্ড হিরোইজম। তার মানে তিনি এই তিনটা প্রবলেমকে বেশি করে দেখিয়েছেন। এই তিনটা প্রবলেমকে তিনি ডিসেক্ট করা মানে কি, কেটে ছেটে একদম খুলে দেখিয়ে দিয়েছেন যে আসলে এই হচ্ছে ব্যাপার। ডিসেক্ট মানে হচ্ছে বিচ্ছিন্ন করা, কেটে আলাদা করা। হ্যাঁ, টু ডিসেক্ট অ্যান্ড ক্রিটিক রোমান্টিসাইজ নোশন অফ ওয়ার অ্যান্ড লাভ অ্যান্ড হিরোইজম, মেকিং দ্য প্লে আ নোটেবল এক্সাম্পল অফ দিস জানরা। মানে এই নাটককে একটা প্রবলেম প্লে হিসাবে উপস্থাপন করেছেন এই সকল সমস্যাগুলোকে তুলে ধরার মাধ্যমে। তাহলে প্রবলেম প্লে মানেই হলো সামাজিক কিছু, রাজনৈতিক, অর্থনৈতিক এবং মোরাল যে ইস্যু, এই ইস্যুগুলো নিয়ে কথা বলা, এবং এই ইস্যুর উপর ভিত্তি করে কনভেনশনাল যে ভিউগুলো আছে, যেগুলো আমাদের সমাজে বিশেষ করে ভান, হ্যাঁ, বা হচ্ছে কি বলবো, মানে নীতিহীনতা, দুর্নীতি, করাপশন, এই বিষয়গুলো যে সৃষ্টি করে, এইগুলোকে তিনি এক্সপোজ করে দেওয়ার চেষ্টা করেছেন। তাহলে আমাদের মেইন আলোচনা হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যান নিয়ে। তাহলে আর্মস অ্যান্ড দ্য ম্যানের ফার্স্টলি কী বলছে দেখো, ফার্স্টলি শ ক্রিটিক্স অফ ওয়ার অ্যান্ড হিরোইজম। কারণ আমাদের ড্রামার প্রথমে শুরু হচ্ছে রায়নার সাথে ক্যাপ্টেন ব্লান্সলির দেখা হওয়া, এবং রায়নার ভিতরে যে রোমান্টিক আইডিয়াল ছিল ওয়ার এবং হিরোইজম সম্পর্কে, সেইটাকে তিনি কি করেছেন, ব্লান্সলি নামক একটা ক্যারেক্টারের মাধ্যমে ওটাকে তিনি এক্সপোজ করে দিয়েছেন। তারপর বলছে দেখো, ফার্স্টলি শস ক্রিটিক অফ ওয়ার অ্যান্ড হিরোইজম ইজ সেন্ট্রাল টু আর্মস অ্যান্ড দ্য ম্যান, দ্য প্লে ডিবাংস দ্য আইডিয়ালাইজ নোশন অফ ওয়ার। মানে এটাকে তিনি অ্যাজ আ নোবেল পারসুট, তাহলে ওয়ারকে অনেকে নোবেল পারসুট বলে মনে করে, সেটাকে তিনি পুরো উল্টায় দিয়েছেন। হ্যাঁ, উল্টায় দিয়ে কি বলছেন, যে ইনস্টিড পোর্ট্রেইং ইট অ্যাজ আ ব্রুটাল অ্যান্ড সেন্সলেস রিয়ালিটি। হ্যাঁ, যে একজন সৈন্য কি হচ্ছে, যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসছে, তার যা অবস্থা, তার যে করুণ দশা, এই করুণ দশার উপস্থাপনের মাধ্যমে রায়নার যে একটা আইডিয়াল ধারণা ছিল যে ওয়ার মানে একটা মহৎ কিছু, একটা হিরো, সেটাকে তিনি কী করেছেন, ডিবাং করে দিয়েছেন। ডিবাং করা মানে কি, পুরো চিন্তাভাবনাকে পরিবর্তন করে দেওয়া। তারপর দিস ইজ ভিভিডলি ইলাস্ট্রেটেড থ্রু দ্য ক্যারেক্টার অফ ক্যাপ্টেন ব্লান্সলি, আ প্র্যাকটিক্যাল অ্যান্ড এক্সপিরিয়েন্স সোলজার হু কন্ট্রাস্ট শার্পলি উইথ দ্য আইডিয়ালিস্টিক মেজর সার্জিয়াস সারানভ। তাই তো, এটা হচ্ছে তার পুরো কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে কি, কন্ট্রাস্ট প্যারাগ্রাফ এবং কম্প্যারিজন প্যারাগ্রাফ আমরা পড়েছিলাম ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারেও তো আছে। বিপরীত। হ্যাঁ, বিপরীত। হ্যাঁ, তাহলে হচ্ছে দুইজন ক্যারেক্টার, ক্যাপ্টেন ব্লান্সলি এবং মেজর মানে সার্জিয়াস, এই দুইজন কিন্তু সম্পূর্ণ বিপরীতমুখী ক্যারেক্টারের মানে উপস্থাপনা করে। হ্যাঁ, তাই বলছে ক্যাপ্টেন ব্লান্সলি অ্যাজ এ মাউথপিস ফর শস ক্রিটিসিজম। অতএব এখানে ক্যাপ্টেন ব্লান্সলির মুখ্য মানে ব্লান্সলিকেই তিনি মেনলি তার মাউথপিস বা রিপ্রেজেন্টেটিভ হিসেবে ব্যবহার করেছেন, মানে তার নিজের চিন্তা ভাবনাগুলোকে প্রকাশ করার জন্য। ঠিক আছে, ডিসমিসেস দ্য রোমান্টিক আইডিয়া অফ ব্রেভারি, যার মাধ্যম দিয়ে তিনি সাহসিকতার যে রোমান্টিক আইডিয়া, সেটাকে তিনি ডিসমিস করেছেন, বাতিল করেছেন। এই কথা বলে যে হোয়াট ইউজ ইট ইজ টু বি কিল্ড ইন ব্যাটল, ইট ইজ নো ইউজ টু এনিবডি। তাই তো, মানে যুদ্ধক্ষেত্রে হত্যা শিকার হয়ে লাভ কি, এটা আসলে কোনো কাজ নেই, কারণ যুদ্ধের ক্ষেত্রে তুমি মারা গেলা, তোমার কোনো নাম হবে না, ও কিছুদিন একটু মানুষ করবে, তারপর সবাই ভুলে যাবে। হ্যাঁ, হিজ ক্যান্ডিড রিমার্ক, ক্যান্ডিড মানে কি, স্পষ্টবাদী যে কথাবার্তা, রিভিল দ্য অ্যাবসার্ডিটি অফ সিকিং গ্লোরি ইন ওয়ার, যে আমরা যুদ্ধের মাধ্যমে যে গ্লোরি খোঁজার চেষ্টা করি, এটা যে একটা অ্যাবসার্ড বিষয়, এটা তার এই রিমার্কের মধ্য দিয়ে বা তার এই কথোপকথনের মধ্য দিয়ে বা তার এই যুক্তির মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। এবং এর মাধ্যমে এমফাসাইজিং দ্যাট সার্ভাইভাল অফেন ডিপেন্ডস মোর অন কমন সেন্স দ্যান অন কারেজ, যে টিকে থাকা বা বেঁচে থাকা সাহসিকতা থেকে বরং কমন সেন্সের উপর ডিপেন্ড করে। এই যে সার্জিয়াস যে হঠাৎ করে সবাইকে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো, যদি গোলা বারুদ কাজ করতো, তাহলে কি আসলে এই সার্জিয়াস কি তার হিরোইজম দেখাতে পারতো, না পুরো একদম হয়ে যেত, টুকরা টুকরা হয়ে যেত গোলা বারুদে, সবাই মারা যেত, একদম মারা যেত। তাহলে সেটা তো তার কমন সেন্সের অভাব আছে বলে মনে হয়েছে। হ্যাঁ, হয়তো বা সে আগে থেকে জানতো যে এরকম গোলা বারুদে একটা সমস্যা আছে, কোনোভাবে হয়তো আঁচ পেয়েছিল, পেয়ে এই জন্য সাহস করে গেছে, কিন্তু এটা তো সাহসিকতা না, এটা তো একটা চালাকি। সাহসিকতা তো তাই যেটা তুমি ক্ষতি জেনেও যাবা, আর কিন্তু ক্ষতি জেনেও তুমি কোনোদিন একতলা থেকে লাভ দাওনি, তুমি যদি তোমার এখন প্রেমিকাকে দেখানোর জন্য 10 তলা বিল্ডিং থেকে লাভ দাও, এটা কি হিরোইজম হবে? বলো, যে আমি 10 তলা বিল্ডিং থেকে লাভ দিব, তুমি বললে তোমার এটা বোকামি হয়েছে, এটা বোকামি। হ্যাঁ, তা এইরকম হিরোইজমের কোনো দরকার নেই, কারণ এটা জীবন আশঙ্কা থাকে আর কি। হ্যাঁ, তাই বলছে রায়না পেটকফ ইনিশিয়ালি এনামার্ড উইথ হিরোইক আইডিয়ালস, মানে সে খুবই অ্যামেজড হয়েছিল হিরোইক আইডিয়াল দ্বারা। ইজ শকড হোয়েন ব্লান্সলি কনফেসেস দ্যাট হি ক্যারিজ চকলেট ইনস্টেড অফ কার্ট্রিজ ইন হিজ অ্যামিনিশন বেল্ট। হ্যাঁ, তাহলে অ্যামিনিশনের যে বেল্ট থাকে, সেখানে যে গোলাবারুদ থাকে, সেখানে তিনি বরং
গোলাবারুদের থেকে চকলেট বহন করেন। এই কথাটা শুনে রায়না পেটকপ নিশ্চয়ই একটু শকড হয়েছিল যে আমি যেভাবে মনে করি সেটার বিপরীতে কথা বলছে। দিস সিম্বলাইজেস শজ আর্গুমেন্ট দ্যাট প্র্যাকটিক্যাল নিডস সাচ এস ফুড আউটওয়ে দ্য সাপোজড নোবিলিটি অফ ওয়ারফেয়ার। অতএব যুদ্ধের যে মহত্বতা এটার থেকে বরং ওই যুদ্ধক্ষেত্রে খাবারের প্রয়োজন বেশি, কারণ সেখানে টিকে থাকাটাই হলো মূল কথা। তাই বলছে ইউ ক্যান অলওয়েজ টেল, অ্যান্ড যেহেতু ব্লান্সলি আমাদের কি বলেছে যে যে একজন সোলজারের হোলস্টারে কি রেখেছে সেটা দেখেই বুঝতে পারবা যে সে আসলে ইয়ং নাকি ওল্ড, এটা দেখেই বুঝতে পারবা যে সোলজার কেমন। তাই বলছে ইউ ক্যান টেল অ্যান ওল্ড সোলজার বাই দ্য ইনসাইড অফ হিজ হোলস্টার অ্যান্ড কার্তিস বক্সেস। দ্য ইয়ং ওয়ান্স ক্যারি পিস্তল অ্যান্ড কার্তিস দ্য ওল্ড ওয়ান্স গ্রাব। গ্রাব মানে কি? খাবার, তাই তো? ওল্ডেরা খাবার বহন করে কার্তিসের পরিবর্তে, আর ইয়ংয়েরা পিস্তল বা কার্তিস বহন করে। স্যার এখানে কি ওল্ড দ্বারা বুদ্ধিমান বোঝাচ্ছে? হ্যাঁ বুদ্ধিমান বোঝাচ্ছে। ইয়ং মানে হচ্ছে রোমান্টিক আইডিয়াল দিয়ে ভরা মাথায়, বুঝতে পারছো? যেমন হচ্ছে তুমি ভাবো যে তুমি যখন সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে উঠে যাবা, তোমার ভিতরে যে ইংলিশ নিয়ে যে একটা রোমান্টিক ভাব সেটা কি থাকবে, নাকি যারা প্রথম ফার্স্ট ইয়ারে ভর্তি হবে তাদের থাকবে? কাদের বলো তো? ভাব নিয়ে চলবে কেন? রোমান্টিকতা ফার্স্ট ইয়ারে থাকবে। হ্যাঁ, মনে হয় যাক যেমন ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পর তাদের ভিতরে একটা চাঞ্চল্য ভাব থাকে। হ্যাঁ, সে ইংরেজিতে ভর্তি হয়েছে, বিশাল ব্যাপার। হ্যাঁ, একদম চাল চলন থেকে শুরু করে কথাবার্তায় দেখবা যে অন্য একটা ভাব কাজ করতেছে। হ্যাঁ, কথায় কথায় 2-4টা ইংরেজি বলার চেষ্টা করতেছে, আলাদা একটা ভাব কাজ করতেছে, এরকম আর কি। কিন্তু সময় যেতে যেতে কি হচ্ছে, আস্তে আস্তে তার এই রোমান্টিক আইডিয়ালটা মানে কেটে যাবে। সে তখন ভাবতে পারবে যে আমাকে পড়তে হবে, না পড়ে ভাব নেওয়া যাবে না। তা ঠিক ওই স্যার ফোর্থ ইয়ারে আসলে সব ভাব ছুটে যাবে। হ্যাঁ, সব ঠান্ডা হয়ে যাবে, মোটামুটি সব ঠান্ডা হয়ে যাবে যে আসলে এখানে তেমন কিছু। যেমন ফার্স্ট ইয়ারে উঠলে কথায় কথায় আর এই ইংরেজি সাহিত্যে শুধু পরকীয়া, শুধু লাভ, এইগুলো। কিন্তু দেখবা তুমি যে যারা অলরেডি থার্ড ইয়ার ফোর্থ ইয়ার পাস করে গেছে তাদের মুখে কিন্তু এই কথা শুনবা না, কারণ তারা বুঝে গেছে এখানে পরকীয়া বা ওইগুলো নিয়ে ডিল করলেও বিষয়গুলো একটু ভিন্ন। কিন্তু আরে বাবা, হাউ ডু আই লাভ দি, প্রেমের বিষয় নিয়ে কথা বলছে। ফার্স্ট ইয়ারে অন্য একটা ফিলিং ছিল। হ্যাঁ, তারপরে মনে করো এরকম অনেক ড্রামা আছে, যেমন গিফট অফ দ্য মেজাই। হ্যাঁ, এখানে স্বামী স্ত্রীর ভালোবাসা দেখাচ্ছে, ওখানে এই দেখাচ্ছে, ওই দেখাচ্ছে। এগুলো দেখে মনে হবে মাথা খারাপ হয়ে যাবে। ফেসবুকে পোস্ট দিয়ে পুরো ভরাই ফেলবা যে ইংরেজি সাহিত্য মানে শুধু পরকীয়া। এরকম দেখো না, পোস্ট দেয় না ছেলে মেয়ে ফেসবুকে অনেক সময়? হ্যাঁ, তো এরকম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পর্যন্ত মোটামুটি এটা নিয়ে খুব চলবে। তারপর যখন একটু বয়স উঠে যাবে, যখন বুঝতে শিখবে সাহিত্য আসলে কী জিনিস, তখন আর এগুলো আসবে না। ঠিক আছে? তা ঠিক ওই রকম ব্যাপারটা। তাহলে এই একটা প্রবলেম ছিল যে আমরা হিরোইজম মানে সোলজারিংকে একটা হিরো ভাবতেছি, আর যুদ্ধে 10 জনকে হত্যা করা, কুপিয়ে কাটাকে আমরা বলতেছি হিরো। কিন্তু এগুলো আসলে হিরোইজম নয়, এটার কোনো উপকারিতা সমাজে নেই। বরং যুদ্ধ বাদ দিয়ে শান্তি করে থাকতে পারলেই সেখানে আমাদের সবাই সহ অবস্থানে থাকতে পারবো। যুদ্ধ করা মানেই সেখানে ধ্বংস, হত্যা, এখানে সেটাই বলবে। দেখো, সার্জিয়াস অন দ্য আদার হ্যান্ড এম্বডিজ দ্য রোমান্টিসাইজ হিরো চার্জিং দ্য এনিমি ইন রেকলেস অ্যান্ড ফুলারডি ম্যানার, বোকার মতো করে। হিজ অ্যাকশনস আর ডিসক্রাইব অ্যাট দ্য ভেরি ম্যাডেস্ট থিং দ্যাট ইভার ওয়াজ। যেটা ব্লান্সলি বলেছে কি, যে এই লোকটা সবচেয়ে ম্যাডেস্ট থিং করেছে আমার দেখা মতে। হ্যাঁ, হুইচ অনলি সাকসিডেডস বিকজ দ্য এনিমি ওয়াজ ইউজিং দ্য রং অ্যামিনেশন, কারণ তাদের অ্যামিনেশনটা রং ছিল। শ ইউজেস সার্জিয়াস অ্যাবসার্ডলি সাকসেসফুল চার্জ টু হাইলাইট দ্য ridiculousness of romantic heroism, suggesting that such ideals are based more on luck and appearance than on any real courage or skill. আমাদের যেমন সিনেমা নাটকে দেখি, হ্যাঁ, শাকিব খান যখন ভিলেনদেরকে কুপকাত করে দেয় মেরে, মনে হয় যেন কি, হ্যাঁ, 10 জন মিলেও চাকু নিয়েও পারতেছে না, হ্যাঁ, তরবারি নিয়েও পারতেছে না, সে খালি হাতেই সব মেরে দিচ্ছে। আসলে এগুলো কি সম্ভব বলো? এগুলো সম্ভব না। স্যার ফলস আইডিয়া, এটা ফলস আইডিয়া, তাই না? তো ওরকম করে তুমি যদি এখন তোমার বাসাতেও এরকম প্র্যাকটিস করো, তোমাকে বাঁশ দিয়ে একটা এমন মার দিবে না, তুমি অজ্ঞান হয়ে পড়ে থাকবা। ওসব দিয়ে এখানে কাজ হবে না। তো এইরকম রিডিকুলাস ব্যাপারগুলোকে তিনি সার্জিয়াসের মাধ্যম দিয়ে তুলে ধরেছেন। দ্য কন্ট্রাস্ট বিটুইন ব্লান্সলিস রিয়েলিজম অ্যান্ড সার্জিয়াস রোমান্টিসিজম প্রেজেন্ট দ্য অডিয়েন্স উইথ আ প্রবলেম। প্রবলেমটা কি? দ্য আইডিয়ালস অফ হিরোইজম দে হ্যাভ বিন টট টু অ্যাডমায়ার আর রিভিল টু বি ডেঞ্জারাসলি নেইভ। অতএব আমরা সিনেমা নাটকের মাধ্যমে যে হিরোইজমটাকে আসলে তুলে ধরছি, এটা আসলে অ্যাডমায়ার করার বিষয় না, বরং এটা একদম ডেঞ্জারাসলি নেভ। মানে ওই যে হিরোর কথা বললাম, যে হিরো 100 জনকে কুপকাত করে দিচ্ছে খালি হাতে, সবাই বন্দুক নিয়ে আছে, তরবারি নিয়ে আছে, এটা কি আসলেই তাই? এটা আসলে তা না। এখানে হিরোকে ওইভাবে অ্যাডমায়ার করার কিছু নেই, কারণ তুমি ওর ভিতরে পড়লে কিন্তু একদম ছানাবাড়া হয়ে যাবা, হ্যাঁ, একজনের দ্বারাই। থ্রু ক্যারেক্টার্স লাইক ব্লান্সলি শ ডিসম্যান্টেলস দ্য রোমান্টিক মিথস অফ ওয়ার। ডিসম্যান্ট মানে কি? নষ্ট করে, খুলে দেওয়া। Portraying it not as a noble endeavor but as a dangerous, often irrational pursuit, where practicality rather than heroism and
এনশিওর সার্ভাইভাল। অতএব হিরোইজমের থেকে বরং প্র্যাকটিক্যালিটি মানুষকে টিকিয়ে রাখে, যেটা আমরা ব্লান্সলিকে দেখলাম। ব্লান্সলি বুঝলো যে ওখানে থেকে আমার লাভ নেই, আমাকে পালাতে হবে, আমাকে বাঁচতে হবে। অতএব ওখানে গিয়ে আর হিরোগিরি দেখানোর দরকার নেই যে আমি হিরো, একটা বন্দুক নিয়ে 100 জন ঘর শোয়ারের সামনে দাঁড়াচ্ছে, আসো দেখি আমরা তোমাদেরকে মেরে ফেলবো। আসলে কি তাই হবে নাকি? হবে না। সে বুঝতে পেরেছে এখন আমাকে পালিয়ে বাঁচতে হবে, যে কোনো মূল্যে বাঁচলেই পরের যুদ্ধে আমি আবার অংশগ্রহণ করতে পারবো। এখন মরলে তো জীবনই শেষ। অতএব এখানে ওই হিরোইজমের কোনো দরকার নেই। তাহলে এটা একটা, তাহলে এখানে পুরোটাই একটা প্রবলেম নিয়ে প্রথমে কথা বললাম, সেটা হলো কি ওয়ার এবং হিরোইজম। এটা সেকেন্ডলি কি বলা হচ্ছে দেখো, সেকেন্ডলি হচ্ছে কনভেনশনাল আইডিয়াস অফ লাভ অ্যান্ড রিলেশনশিপ বাই কন্ট্রাস্টিং রোমান্টিক ইলিউশন উইথ দ্য রিয়েলিটিস অফ হিউম্যান ইমোশন, যেটা আমরা সার্জিয়াস এবং রায়নার ভিতরে দেখতেছি, তাই না? শ ক্রিটিক্স দ্য আইডিয়ালাইজড অ্যান্ড সুপারফিশিয়াল নোশন অফ লাভ থ্রু হিজ ক্যারেক্টার্স, আলটিমেটলি অ্যাডভোকেটিং ফর রিলেশনশিপস বেসড অন অনেস্টি অ্যান্ড মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। তাহলে আইডিয়াল না হয়ে বরং সুপারফিশিয়াল নোশন বাদ দিয়ে তিনি চেয়েছেন কি রিলেশনশিপ হতে হবে অনেস্ট এবং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে। সেখানে কোনো রকম আনরিয়েলিস্টিক ফ্যান্টাসি থাকা যাবে না, যেমনটা রায়নার ভিতরে এবং সার্জিয়াসের ভিতরে ছিল। কিন্তু পরবর্তীতে ব্লান্সলি এবং রায়না, ওদিকে হচ্ছে সার্জিয়াস এবং লুকার ভিতরে যে রিলেশনশিপটা হলো, এটা কিন্তু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে হয়েছে, কারণ একজন আরেকজনকে বুঝতে পেরেছে, তাই না? তারপর দেখো রায়না পেটকপ ইনিশিয়ালি এম্বডিজ দ্য রোমান্টিক আইডিয়াল, বিলিভিং ইন লাভ দ্যাট ইজ গ্র্যান্ড অ্যান্ড হিরোইক। হ্যাঁ, তাদের কথা হচ্ছে তুমি আমার হিরো, আমি তোমার হিরোইন, এরকম। শি আইডিয়ালাইজেস হার ফিয়ান্সে সার্জিয়াস অ্যাজ এ পারফেক্ট হিরো, প্রোক্লেমিং মাই হিরো, এরকম করে তার মানে হৃদয় থেকে শব্দ বেরিয়ে আসতেছে, মাই জান, মাই প্রাণ ইত্যাদি। হাউএভার দিস আইডিয়াল ইজ সুন আন্ডারমাইন্ড when Captain Blansley, a pragmatic and down-to-earth character, enters her life. Blansley's candidness, মানে স্পষ্টভাষিতা, and practicality appeal to Raina's deeper and more authentic self, leading her to question her previous ideals. He tells her, I am not a romantic man. My rank is the highest known in Switzerland. I am a free citizen. আমি কোনো রোমান্টিক হিরো না, আমি হচ্ছে একজন হাইয়েস্ট, তাই তো? মানে কি রোমান্টিক ম্যান নয়, আমি হচ্ছে কি আমার র্যাঙ্ক হয়েছে সুইজারল্যান্ডে হাইয়েস্ট, তারপর আমি হিরোইজম দেখাই না সার্জিয়াসের মতো অত বোকামি করে। সুইজারল্যান্ডে গেলে আমাকে এক নামে চিনবা, তাই তো? আমার ধন সম্পদের অভাব নেই, তারপরে তো কই আমি সার্জিয়াসের মধ্যে তো ভাব নিচ্ছি না, এত হিরোগিরি করতেছি না, 10-12টা প্রেম করতেছি না। এই যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে একটা প্রবলেম। এছাড়া কী বলছে দেখো, সব ফার্দার এক্সপোজেস দ্য হলোনেস অফ কনভেনশনাল রোমান্টিক আইডিয়াস টু সার্জিয়াস অ্যান্ড লোকাস রিলেশনশিপ। সার্জিয়াস দো এনগেজ টু রায়না ইজ ড্রন টু লুকা। তাহলে একদিকে সে রায়নার সাথে এনগেজ, বিয়ে করবে, অথচ তার মনোযোগ আকর্ষণ হচ্ছে লুকার দ্বারা। আর সার্ভেন্ট রিভিলিং দ্য ডিসপ্যারিটি বিটুইন হিজ আউটওয়ার্ড গ্যারান্টি অ্যান্ড হিজ ট্রু ডিজায়ার্স। তাহলে সে কতখানি নিম্নমানের, যে সে মানে ফিজিক্যাল রিলেশনশিপের টানে সে তার থেকে নিচু সমাজের একজন মানুষের কাছে কিন্তু সে যেতে বাধ্য হচ্ছে। তার মানে কি এটা তার গ্যালান্ট্রি না, বরং হিরোইজম না, বরং একটা নিম্নমানের চিন্তাভাবনা। সার্জিয়াস অ্যাডমিটস দ্যাট আই এম সারপ্রাইজড অ্যাট মাই ওন গুড টেস্ট ইন চুজিং ইউ। সে কিন্তু লোকাকে বলতেছে যে ইনস্টিড অফ চুজিং মাই পারফেক্ট রায়না, আমি রায়নাকে চুজ না করে তোমাকে চুজ করলাম কেন? অতএব আমার টেস্ট, আমার যে রুচি, এটা দেখেই তো আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে এত নিম্ন রুচির মানুষ আমি। তার মানে কি সে এরকমটা ছিল, এতদিন সে ভান করেছিল মাত্র। বাই দ্য এন্ড অফ দ্য প্লে সাজেস্ট দ্যাট ট্রু লাভ ইজ রুটেড ইন অনেস্টি অ্যান্ড প্র্যাকটিক্যালিটি রাদার দ্যান ইন লফটি অর অফেন hypocritical ideals of romance. Raina's realization that Blansley, with all his imperfection, is more real and desirable. হ্যাঁ, ব্লান্সলির মধ্যে কি ইমপারফেকশন রয়েছে, সে ভীত যুদ্ধক্ষেত্রে, হ্যাঁ, তার চেহারা সুন্দর না, সে রোমান্টিক না, সে স্ট্রেট ফরওয়ার্ড ইত্যাদি ইত্যাদি। কিন্তু এইগুলো সত্ত্বেও রায়না বুঝতে পেরেছে যে মানুষ এরকমই হওয়া উচিত। Then the image she had of Sergius reflects Shaw's critique of traditional romantic notion. The play ultimately advocates for relationships grounded in reality. অতএব যত আমরা ড্রামার শেষের দিকে যাচ্ছি, দেখা যাচ্ছে কি প্রত্যেকটা রিলেশনশিপ ওখানে বাস্তবতার ভিত্তিক হয়ে উঠেছে। হোয়ার জেনুইন কানেকশন অ্যান্ড মিউচুয়াল রেসপেক্ট রিফ্লেক্টস এমটি অ্যান্ড আইডিয়ালাইজ লাভ। তো দেখো তাহলে এখানে কী বলছি, ইন অ্যাডিশন টু ওয়ার অ্যান্ড লাভ, তাহলে প্রথম হলো ওয়ার নিয়ে চিন্তা ভাবনা, তারপর হলো লাভ নিয়ে। এছাড়াও কী করেছে, হিপোক্রেসি এবং প্রিটেনশনগুলোকেও কিন্তু তুলে ধরা হয়েছে আপার ক্লাস থ্রু হিজ স্যাট্রিক্যাল পোর্ট্রেল অফ দ্য ক্যারেক্টার্স অ্যান্ড দেয়ার অ্যাটিটিউড, বিশেষ করে মেজর পেটকপ বা ক্যাথরিন পেটকপের চিন্তাভাবনাগুলো দিয়ে। আচ্ছা, আমি একটু সেকেন্ড তোমাদের পরের ব্যাচটাকে একটু বলে নিই, তোমাদের ক্লাসটা আমি আর একটু 15 মিনিট এদিকে বেশি নিব। হ্যাঁ,
সবাই কি আছো তো লাইনে? বুঝতে পারছো তো কি বলা হচ্ছে এখানে? জি স্যার। জি স্যার। আচ্ছা, দেখো প্রত্যেকটা কোশ্চেনের আনসার কিন্তু একই ধরনের ঘুরে ফিরে, তাই না? শুধু এদিক ওদিক কিছু, তাছাড়া ঘুরে ফিরে গল্পটাই তোমাকে নিজের মতো করে তুলে ধরছে। শুধু গল্পের সামারি বলে গেলে হবে না। এখানে কি আমরা শুধু গল্পের সামারি বলছি? বলো। না স্যার। না স্যার। হ্যাঁ, কিন্তু তুমি যদি সামারি লিখে আসো তাহলে তো তুমি 10 পেজ লিখে আসবা, নাম্বার পাবা না। তোমাকে গল্পে দিয়ে সাপোর্ট দিতে হবে, কিন্তু মূল কথা তোমাকে আগে বলতে হবে, লিখতে হবে, ঠিক আছে? যেখানে মূল কথাটা কি, কিন্তু আমরা করি কি অধিকাংশ ক্ষেত্রে জাস্ট সামারি পড়ে যাই, শর্ট সামারি পড়ে যাই, ওইখান থেকে যা আসে যে কোশ্চেনই আসুক সামারির দিকে লিখে আসছি আর মনে করতেছি হেভি নাম্বার পাবো। এবার যখন নাম্বার পাচ্ছ না তখন স্যারের নামে দোষ। হ্যাঁ, স্যাররা মনে ভালো মতো খাতা দেখেন না, নাম্বার এত লিখলাম তা লিখলাম ইত্যাদি ইত্যাদি। অতগুলো করা যাবে না, তোমাকে কোশ্চেনের আদলে লিখতে হবে, কোশ্চেনকে সাপোর্ট করতে হবে গল্পের ঘটনা দিয়ে, কিন্তু কোশ্চেনের পয়েন্টগুলো তোমাকে আগে উপস্থাপন করতে হবে। তাই বলছে দেখো, শ ইউজেস উইট অ্যান্ড আইরনি টু রিভিল দ্য কন্ট্রাস্ট বিটুইন দ্য রোমান্টিসাইজড আইডিয়াল হেল্ড বাই দ্য আপার ক্লাস অ্যান্ড দ্য হার্শ রিয়েলিটিস অফ লাইফ। আপার ক্লাস সোসাইটি, হ্যাঁ, তাদের লাইব্রেরি রয়েছে, তাদের কলিং বেল রয়েছে, তাদের এই রয়েছে সেই রয়েছে, তারা গোসল করে এতদিন, হ্যাঁ, তাদের সোফা রয়েছে, এই কত কিছু দেখাচ্ছে, মানে একটা আলাদা ভাব। The pet cops who pride themselves on their social status are depicted as superficial and concerned with maintaining appearance rather than with any genuine sense of nobility and honor. হ্যাঁ, যেটা আমরা পেয়েছি কার মাধ্যমে? ব্লান্সলির মধ্যে। যে ব্লান্সলির যা সম্পদ আছে তা দিয়ে এরকম কয়েকটা পেট কপ ফ্যামিলি চালানো যাবে, অথচ তার ভিতরে সেই রকম ভান নেই, ভাব নেই। কিন্তু পেট কপের কত ভাব, পুরো পরিবার ভাব দেখাচ্ছে, মেয়ে থেকে শুরু করে বাবা মা সব, এমনকি চাকর চাকরানিও রায়নাকে নিয়ে খুব আহু আহু করতেছে একমাত্র লুকাবাদ দিয়ে। তাহলে এগুলো হচ্ছে কি সামাজিকভাবে একটু ধন সম্পদ হলে আমরা ভাব দেখাই, সে ভাবের বিষয়গুলোকে এখানে তুলে ধরা হয়েছে। দিস হিপোক্রেসি ইজ হাইলাইটেড ইন ক্যাথরিন পেটকপস অবসেশন উইথ হার ফ্যামিলির সোশ্যাল স্ট্যান্ডিং। যখন ব্লান্সির সাথে কথা বলার হিসাব করা হলো যে রায়নার বিয়ে করবে, তখন সে বলছে আমাদের এই আছে সেই আছে, তোমার কি আছে এগুলো, এই যে কথাবার্তা। বলছে হোয়েন ডিসকাসিং দ্য ডেকোরেশন অফ দ্য রুম শি রিমার্কস, ইউ ক্যান নট হ্যাভ টু মাচ অফ এ গুড থিং, উই মাস্ট হ্যাভ আ রিচ চেস্টনাট টেবিল আছে উইথ কুশনস দ্যাট ওয়ান্ট ক্রাশ অ্যান্ড আ সোফা দ্যাট ওয়ান্ট স্টেইন, নট দ্য সর্ট অফ থিংস ফর ভালগার পিপল। হ্যাঁ, তাহলে এই যে কথাগুলো সে বলছে, তা বলছে ক্যাথরিনস ফোকাস অন অ্যাপিয়ারেন্স অ্যান্ড ম্যাটেরিয়াল ওয়েলথ আন্ডারস্কোর দ্য হলোনেস অফ দ্য পেটকপস সাপোজড sophistication. অন্যদিকে রায়না's pretension are also evident in her interaction with Blanchely. She initially puts on air of nobility and grandeur, but Blanchely sees through her facade. তার ভান কিন্তু বুঝতে পেরেছে ব্লান্সলি। হ্যাঁ, when Raina offers him a place to hide, she expects him to be impressed by her aristocratic gesture. এবং সে বলতেছে কি, আমি তোমাকে লোকানোর জায়গা দিলাম, তুমি আমাকে ধন্যবাদ দিবে না, মানে আলাদা একটা ভাব। However, Blanchely is unimpressed and even amused by her theatrical behavior. As she says, I am a Swiss fighting merely as a professional soldier. I joined Serbian because it came first on the road from Switzerland. তাহলে আমি সার্বিয়াতে জয়েন করেছি কারণ কি, সার্বিয়ান দলে জয়েন কারণ ওটা আমার পার্শ্ববর্তী দেশ, কারণ সুইজারল্যান্ড থেকে বার হলে আমরা প্রথম যে দেশটা পাই তাই সার্বিয়া, তাই সার্বিয়ার দল হয়ে যুদ্ধ করছি। আপনারা চাইলে আপনাদের দলে আমি যুদ্ধ করতাম। Blanchely's pragmatism is starkly contrast with the romantic notions held by the upper class, undermining their pretensions of nobility and heroism. হ্যাঁ, তাহলে এটা গেল নোবিলিটি এবং হিরোইজম নিয়ে কথা। এছাড়াও কি বলছে দেখো, শ ফার্দার ক্রিটিক্স দ্য আপার ক্লাস থ্রু দ্য ক্যারেক্টার অফ নিকোলা, দ্য পেট কপ সার্ভেন্ট, হু ইজ মোর অফেন কম্পিটেন্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট দ্যান হিজ এমপ্লয়ার্স। মানে নিকোলাকে অনেক ইন্টেলিজেন্ট বলা হয়েছে তাদের ওই পেট কপ ফ্যামিলির থেকে। নিকোলা ইজ ফার মোর প্র্যাকটিক্যাল অ্যান্ড স্যাভি দ্যান হিজ এমপ্লয়ার্স, ইয়েট হি ইজ ট্রিটেড অ্যাজ ইনফেরিয়র সিম্পলি বিকজ অফ হিজ সোশ্যাল স্ট্যাটাস। তার মানে কি, বুদ্ধিমান হওয়া সত্ত্বেও শুধু সোশ্যাল স্ট্যাটাসের জন্য অনেককে আমরা ছোট করে দেখি। হ্যাঁ, দেখা যাচ্ছে রায়নার থেকে লুকার চিন্তাভাবনা অনেক উন্নত, অনেক প্র্যাকটিক্যাল, কিন্তু যেহেতু রায়না একটু সোশ্যালে মানে হায়ার ক্লাস ফ্যামিলি থেকে আসছে, সেই জন্য তাকে আমরা মানে হিরোইন ভাবতেছি, কিন্তু আসলে লুকার বরং তার থেকে আরও বেশি জ্ঞান। ডিসপাইট হিজ অ্যাবিলিটিস, নিকোলা অ্যাকসেপ্ট হিজ লোয়ার সোশ্যাল পজিশন, হাইলাইটিং দ্য রিজিড ক্লাস ডিস্টিংশন দ্যাট দ্য পেটকপস আর ডেসপারেট টু আফোল্ড। হ্যাঁ, অন্তত সে মেনে নিয়েছে, কিন্তু লোকা কিন্তু মানতে চায়নি তাদের এই ডিস্টিংশনটা। Shaw uses this dynamic to expose the baseless arrogance of the upper classes and to question the fairness of social hierarchy. Hierarchy মানে কি, যে স্টেজ, সামাজিক যে সোশ্যাল ক্লাস। হ্যাঁ, however Nicola also subtly manipulates the situation to secure his future. কিন্তু একটা জিনিস সে গ্রহণ করেছে কি, যে এইরকম মানুষদের সাথে যদি আমি সম্পর্ক ভালো করে চলি তাহলে কি করবে বলো তো। নিকোলার একটা ভবিষ্যৎ ইচ্ছা ছিল, সেটা কি, ভবিষ্যৎ একটা ইচ্ছা আছে নিকোলার, বলতে পারবে কি সেটা? স্যার ধনী পরিবারের বউ হবে। না 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 না, নিকোলার বলছে একটা একটা দোকান খুলবে সে। দোকান করতে চায় সে। হ্যাঁ, সে একটা ব্যবসা করবে, একটা দোকান খুলবে, তাই বলতেছে এরকম ফ্যামিলির সাথে যদি আমার সম্পর্ক ভালো থাকে তাহলে আমার বিক্রি ভালো হবে।
এই জন্য সে ম্যানিপুলেট করছে এই সিচুয়েশনটাকে, ঠিক আছে, যে আমি আমার যারা হচ্ছে মালিক তাদেরকে আমি ভালো সেবা দিব, যাতে তারা আমি দোকান খুললে পারে আমার ওই দোকানে গিয়ে তারা কেনে। এইটা নিয়ে কিন্তু সে ভাবছে, হ্যাঁ, বলছে হোয়াইল দ্য সাপোসেডলি সুপিরিয়র পেট কাপস রিমেন অবলিভিয়াস টু দ্য রিয়েলিটি অ্যারাউন্ড দেম, যে কেন নিকোলা তাদের প্রতি এত অনুরক্ত, হ্যাঁ, অনুগত, এটা কিন্তু তারা বুঝতে পারেনি। ফর এক্সাম্পল, হোয়েন নিকোলা অ্যাডভাইজেস লুকা অন হাউ টু সিকিউর এ বেটার পজিশন, হি সেইজ, আই শ্যাল অলওয়েজ রেসপেক্ট ইউ মিস। বলছে তুমি যদি হায়ার ক্লাসের ওয়াইফ হয়ে যাও তা আমি তোমাকে রেসপেক্ট করবো, কারণ কি তুমি অন্তত আমার ভালো কী হবে, কাস্টমার হবে, তাই না? মানে ভালো ওয়াইফ হওয়ার থেকে তুমি আমার কাস্টমার হলে ভালো হবে, কারণ আমার বিক্রি ভালো হবে। বাট ইউ কুড নেভার বি আ লেডি ইভেন ইফ দ্য মাস্টার ম্যারিড ইউ। বলছে সার্জিয়া যদি তোমাকে বিয়েও করে, তোমাকে মিস বলে ডাকবো ঠিক আছে, কিন্তু তুমি তাদের মতো লেডি হতে পারবে না, কারণ কি তুমি তো লো ক্লাস ফ্যামিলি থেকে গেছো, তোমার ওই চিন্তাভাবনা আসবেই না, তুমি তোমার এই লো চিন্তাভাবনা নিয়েই সবসময় থাকবে, যতই আমার এই মাস্টার তোমাকে বিয়ে করুক না কেন। দিস লাইন হাইলাইটস দ্য রিজিড ক্লাস ডিস্টিংশন দ্যাট দ্য আপার ক্লাস ক্লিং টু ডেসপাইট দ্য ল্যাক অফ ট্রু মেরিট। মানে এই বিষয়টা যে কখনোই আমরা ওই জায়গায় উঠতে পারবো না, সেটা সে প্র্যাকটিক্যালি মেনে নিয়েছে। তারপর দেখো কি বলছে, শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। আচ্ছা, এ বলছে অন দ্য আদার হ্যান্ড লুকাস অ্যাম্বিশন অ্যান্ড ডিজায়ার টু রাইজ অ্যাবভ আর সার্ভেন্ট স্ট্যাটাস কন্ট্রাস্ট শার্পলি উইথ রাইনাস অ্যাকসেপ্টেন্স অফ আর প্রিভিলেজ পজিশন। হ্যাঁ, দুই জায়গায় আবার দেখো, লুকা বাদানটা একটু মিস হয়েছে, ও বাদ গেছে, ডেয়ার টু সে আই এম নট লাইক দ্য আদার উইমেন ইউ হ্যাভ মেট, আই এম নট কন্টেন্ট টু রিমেন আ সার্ভেন্ট। সে বলছে আমি সার্ভেন্ট হিসেবে থাকতে সন্তুষ্ট নই। লুকাস অ্যাসপিরেশন টু চ্যালেঞ্জ আর সোশ্যাল পজিশন অ্যান্ড ইমপ্রুভ হার স্ট্যাটাস রিফ্লেক্ট শজ এক্সপ্লোরেশন অফ ক্লাস ইস্যুস। হ্যাঁ, যেখানেও ক্লাস ইস্যু রয়েছে, এক ক্লাসের মানুষ আর এক ক্লাসের মানুষকে পছন্দ করে না। হ্যাঁ, যেখানে আমরা দেখেছি লুকা রায়নাকে পছন্দ করে না, রায়না লুকাকে পছন্দ করে না, এবং লুকা সবসময় চাচ্ছে তার সোশ্যাল ক্লাসটাকে চেঞ্জ করে উপরে উঠতে। লুকাস অ্যাকশন অ্যান্ড অ্যাম্বিশন হাইলাইট দ্য রিজিড সোশ্যাল হায়ারার্কি অ্যান্ড দ্য রিজায়ার ফর সোশ্যাল মোবিলিটি। ফার্দারমোর, সার্জিয়াস, হু ইজ ইনিশিয়ালি পোর্ট্রেড অ্যাজ এ হিরো, ইজ ইভেন্চুয়ালি রিভিলড টু বি আ হিপোক্রিট, পার্টিকুলার ইন ম্যানার্স অফ অনার অ্যান্ড লাভ। হ্যাঁ, সে সত্যিকার মানে স্টিক ছিল না তার লাভের প্রতি। ডিসপাইট হিজ এনগেজমেন্ট টু রায়না, হি ফ্লার্টস উইথ লুকা, রিভিলিং দ্য হলোনেস অফ হিজ শিভালরিক আইডিয়ালস। Shaw exposes this hypocrisy when Luca confronts Sergius. যখন লুকা সার্জিয়াসকে বলতেছে, হ্যাঁ, ইউ আর নট গুড এনাফ টু টাচ দ্য হেম অফ মাই স্কার্ট, তুমি যে আমার স্কার্টের প্রান্ততে টাচ করেছো এটা তোমার ঠিক হয়নি, একজন পুরুষ হিসাবে একজন নারীর শরীরে টাচ করা ঠিক না। ইফ ইউ ওয়ার ইউ উড নট বি অ্যাফ্রেড অফ আ পোর গার্ল। যে এই কারণ কি তুমি আমাকে হয়তো সোশ্যাল ক্লাসের লোতে ভেবেছো বলে তুমি আমাকে এরকমভাবে করেছো, কিন্তু তোমার এটা ঠিক না। এইভাবে লুকা কী করেছে, চ্যালেঞ্জ করেছে টু সার্জিয়াস অনার স্ট্রিপস অ্যাওয়ে দ্য ভেনার অফ নোবিলিটি। তাহলে যেখানে সার্জিয়াসকে নোবেল বলে ভাবা হতো, আসলে নোবেলের যে ভেনার মানে কি, তার যে পর্দা, সেই পর্দাটাকে পুরো তুলে ফেলে লুকা, যে তুমি আসলে এরকম একটা খারাপ লোক। দ্যাট দ্য আপার ক্লাস ক্লিংস টু, রিভিলিং দ্য সেলফ সার্ভিং অ্যান্ড হিপোক্রিটিক্যাল নেচার অফ দিয়ার অ্যাকশনস। যে আপার ক্লাস সোসাইটি সবসময় একটা ভান নিয়ে চলে, তার একটা ভাব নিয়ে চলে। হ্যাঁ, এই যে ঘুরতে গেছিলাম সেখানে মানে কয়েকটা জিনিস দেখে মানে মনে হলো যে এরকম আপার ক্লাস ছেলে বা মেয়েদেরকে আমরা এমনভাবে প্যাম্পার্ড করি যে তারা ওই রকমটা হয়ে যায়। হ্যাঁ, তারা নিজেকে মানে এমনভাবে মনে করে তারা যেন কোনো স্বর্গ থেকে এসেছে, মনে কোনো বেস থেকে এসেছে, তারা যেন দুনিয়ার এই মানে ধুলাবালিকেও তুচ্ছ মনে করে। তো এইভাবে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে এই নাটকে আলোচনা করা হয়েছে। সুতরাং ইনফ্যাক্ট আর্মস অ্যান্ড দ্য ম্যান ইজ আ ক্লাসিক প্রবলেম প্লে that uses humor and satire to challenge romanticized notion of war, love and social class. Through characters like Captain Blanchely, Major Sergius Saranov and the Petkov family, Shaw critiques the societal norms of his time, encouraging the audience to rethink their beliefs and assumption. অর্থাৎ তিনি আবার নতুন করে চিন্তা করাচ্ছেন আমাদের যে আমরা যা আসলে ভাবি তা কি আসলে ঠিক। The play's enduring relevance lies in its ability to provoke thought and inspire critical reflection on issues that continue to resonate in society today. মানে সমাজে এখনও যে সকল আইডিয়ালগুলো চলছে, যে ইস্যুগুলো চলছে, সেগুলো নিয়ে তিনি আমাদেরকে চিন্তা করাচ্ছেন, বা একটা ইন্সপায়ারিং ক্রিটিক্যাল রিফ্লেকশন আমাদের চিন্তা করা বা ভাবনার বিষয়টাকে আরও উৎসাহিত করতেছেন যে আমাদের এগুলো নিয়ে ভাবা উচিত, এগুলো নিয়ে নতুন করে সমাধানে আসা উচিত। থ্রু ইটস শার্প উইট অ্যান্ড ইনসাইটফুল অবজারভেশন, আর্মস অ্যান্ড দ্য ম্যান রিমেন্স আ পাওয়ারফুল এক্সাম্পল অফ হাউ ড্রামা ক্যান বি ইউজ টু অ্যাড্রেস অ্যান্ড চ্যালেঞ্জ দ্য প্রবলেমস অফ দ্য ওয়ার্ল্ড। তারপরে এরকম বিশ্বের প্রবলেম নিয়ে কীভাবে আমরা ড্রামাতে ব্যবহার করে একটা সমাধানে আসতে পারি, তার একটা বড় এক্সাম্পল হলো এই আর্মস অ্যান্ড দ্য ম্যান। এই জন্য একে কী বলা হচ্ছে, প্রবলেম প্লে বলা হচ্ছে। কি কথা বোঝা গেল? এখানে কি রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলা হয়েছে কোনো?
জি না স্যার। সম্পূর্ণ সোশ্যাল ইস্যু না নিয়ে স্যার, সোশ্যাল এবং প্রবলেম নিয়ে কথা সোশ্যাল বলা প্রবলেম হয়েছে। নিয়ে কথা বলা হয়েছে। তাহলে এই জন্য দেখা যাচ্ছে আরও কিছু নাটক আছে যেখানে হয়তো রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলা হয়েছে। হ্যাঁ, এই জন্য একে মোটামুটি প্রবলেম প্লে বলা হচ্ছে। এখন এখানে যে আলোচনা করলাম অন্য প্রশ্নগুলোতেও একই আলোচনা, দেখো ঘুরে ফিরে একই না, একই কোটেশন দিয়েছি, একই রকম আলোচনা, শুধু হয়তো একটু ইন্ট্রোডাকশন কনক্লুশন একটু ঘোরানো আছে। হ্যাঁ, বাকিগুলো একই। এবং কিছু কিছু ওয়ার্ড আছে দেখবা যে নাটকের ক্ষেত্রে ওই ওয়ার্ডগুলো তোমার সবসময়ের জন্য প্রয়োজন। দেখেন বলছি কি যে লোকা, ইন কন্ট্রাস্ট লোকা দ্য পেটকপস ফ্যামিলি মেড ইজ আনএডুকেটেড কান্ট্রি গার্ল, দ্য ডটার অফ এ পোর ফ্যামিলি, দো আ মেড সার্ভেন্ট শি হ্যাড লার্ন টু বি পলিশড অ্যান্ড এলিগেন্ট লাইক আ লেডি, শি ইজ ভেরি প্রাউড অ্যান্ড দেখো কমফ্যাবুলেশন অ্যান্ড ডাজ নট পজেস দ্য সোল অফ আ সার্ভেন্ট, সে সার্ভেন্ট থাকতে চায় না ইত্যাদি ইত্যাদি। এখানে সেটা বলছে না, দেখো আই উইল নট বি আ সার্ভেন্ট এনি লঙ্গার, আই ওয়ান্ট টু বি সামথিং মোর, আই ওয়ান্ট টু হ্যাভ এ ক্যারিয়ার অ্যান্ড বি সামথিং বেটার দ্যান আ মেড। তার মানে কি সে চাচ্ছে যে তার থেকে সে উপর ক্লাসে সে উঠবে। এগুলো দেখো একই ধরনের কথাবার্তা। হ্যাঁ, তারপর লাভ অ্যান্ড রিলেশনশিপ নিয়ে কী বলা হয়েছে, তারপর হচ্ছে পার্সোনাল গ্রোথ অ্যান্ড সেলফ রিয়েলাইজেশন নিয়ে একই বিষয় এগুলোকে। এটা যেহেতু প্রশ্নটা হচ্ছে কি লুকা এবং রায়নার চিন্তাভাবনার মধ্যে পার্থক্য কী, এই প্রশ্নটা এবার খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা একটু ভালো করে পড়বা। আর অ্যান্টি রোমান্টিক কমেডি এটা অবশ্য চলে এসেছে। হ্যাঁ, দেখো 2022 সালে যেহেতু এসে গেছে, এটা শর্ট কোশ্চেন হিসেবে আসার সম্ভাবনা আছে, একটু শর্ট কোশ্চেন হিসেবে পড়ে নিও। তবে প্রথম 3টা কোশ্চেন একটু আরও ভালো করে দেখবা। হ্যাঁ, বিশেষ করে প্রথমটা একটু দেখবা ভালো করে। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের। স্যার আমি যদি চাই যে প্রথম 2টা পড়বো, আমি শেষেরটা আপনি 3 স্টার দেন নাই, আমি অ্যাভয়েড করে গেলাম, এটা আসলে হবে হ্যাঁ কি? আশা করা যায়, কিন্তু ওই যে বললাম যে যদি মিস হয়ে যায় একটা রিস্ক তো থেকে যায়, তাই না? এখন তো বলা যাচ্ছে না, যদিও আলোচনা ঘুরে ফিরে একই, এই জন্য একটু দেখে যাও। এটাকে আমি যেহেতু বলেছি, বলা যায় না তো, তাই না? অ্যাক্সিডেন্ট তো বলা যায় না, আর পরীক্ষায় ভালো করতে হলে একটু রিস্ক নিতেই হবে। এবং পরিশ্রমও করতে হবে, যেটা তুমি চাও। স্যার, স্যার প্রথমটায় এ টু জেড মুখস্থ করলাম, পরের দুইটা হালকা করে। এখন এইটা বললাম যে আসলে এইরকম থাকলে কি একটু রিস্ক থেকে যায়। আর হুবহু মুখস্থ করার দরকার, একটা ধারণা নিয়ে যাবে, দেখবো পরীক্ষা হলে তুমি লিখতে পারবা। যদি তুমি ডিপলি ভালো করে পড়াশোনা করো, অবশ্যই তুমি কিছু না কিছু লিখতে পারবা। আর এই লেখাগুলো তুমি যদি যেভাবে আমরা উপস্থাপন করেছি এইভাবে যদি ঘুরিয়ে লিখতে পারো, তুমি ভালো মার্ক পাবা। একদম হুবহু মুখস্থ করতে হবে এমনটাও না। হ্যাঁ, কারণ এটা লেখা তো আমাকে উপস্থাপন করতে হবে। আর অনেক সময় তোমরা পেজের হিসাব করো, কত পেজ লিখবো স্যার, এরকম কোনো লিমিট বলা নেই যে কত ওয়ার্ড বা কত পেজের ভিতর লিখতে হবে, কোথাও বলা আছে? অলরেডি তো তোমরা তো ফার্স্ট ইয়ারের পরীক্ষা আর দিয়েছো। স্যার সবার হাতের হ্যাঁ, লেখার ওয়ার্ড হ্যাঁ, গুলো তো সেম না, অনেকের হ্যাঁ, স্পেস বেশি দেয়, অনেকের লেটার গুলো ছোট বড় থাকে। হ্যাঁ, হ্যাঁ, অতএব এটার সাথে না, আমি একটা কোশ্চেন আনসার লিখে দিয়েছি, এটা তোমার খাতা অনুসারে তোমার হাতের লেখা অনুসারে কত পেজ হবে তা সেটাই তোমার জন্য এইটা। এবং এই যে যে আলোচনাগুলো করলাম এর ভিতরে কিছু লাইন বা সেন্টেন্স বাদ দেওয়া বাদে যে ইনফরমেশনগুলো আছে অন্তত এগুলো দিতে পারলে একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন আনসার হবে। তাছাড়া তুমি যদি শুধু সামারি লিখে দিয়ে আসো, গল্পটা তুলে দিয়ে আসো, তাহলে কিন্তু আসলে উত্তর হবে না ওইভাবে। হ্যাঁ, এই জায়গাগুলো একটু খেয়াল করবা। তো একটু কষ্ট হবে, একটু পরিশ্রম করতে হবে, একটু ডিপলি পড়াশোনা করতে হবে, কিন্তু যথেষ্ট সময় আছে। এই সময়ের ভিতরে তুমি পড়তে পারলে ভালো রেজাল্ট করা সম্ভব, কিন্তু ফাঁকিবাজি করো না। হ্যাঁ, এই যেমনটা বলতো স্যার শুধু প্রথমটা পড়লাম আর বাকিগুলো শুধু দেখে গেলাম, এমনটা করলে একটু সমস্যা। কারণ যথেষ্ট সময় কিন্তু তোমরা পাচ্ছ, এই সময়টাকে একটু কাজে লাগাও। হ্যাঁ, অপচয় করো না, এখন আবল তাবল করে সময় নষ্ট করো না। এখন যদি পড়াশোনা শুরু করো রাত 12টা 1টা পর্যন্ত পড়লেও আমার মনে হয় ব্রড কোশ্চেনগুলো তোমার পড়া হয়ে যাওয়ার কথা। আমি তো নয় বাংলা করে পড়াচ্ছি বলে আমার এতটুকু সময় লাগলো, কিন্তু যদি আমি একা একা সিঙ্গেল পড়তাম একটা না, এত সময় কি লাগতো পড়তে বলো? আর ফার্স্ট চান্সে তুমি মুখস্থ করতে যেও না, সেকেন্ড চান্সে এসে মুখস্থ করবা। এখন হচ্ছে তুমি জাস্ট বুঝে নাও, আন্ডারস্ট্যান্ডিংটা করো। মুখস্থ করার জন্য সময় তুমি পরে পাবা, কিন্তু যদি একবারে তুমি মুখস্থ করতে যাও, তোমার ফার্স্ট রিডিংয়ের পরে অন্তত থার্ড রিডিংয়ে গিয়ে মুখস্থ করা উচিত। তুমি যদি ফার্স্ট রিডিংয়ে মুখস্থ করতে, তোমার সময় নষ্ট হবে, তোমার মধ্যে অনীহা তৈরি হবে, তোমার বুঝতে সমস্যা হবে। এখন তোমাকে আমি বলতেছি বুঝতে, এখনও মুখস্থর জন্য কিন্তু আমি সময় বলি নাই, আমি বলেছি বোঝো, বিষয়গুলো পড়ো, তাহলেই হবে। কি আমার কথা কি বোঝা গেল? জি স্যার, হ্যাঁ, বুঝতে শুরুতে পেরেছি। ভুল করলে কিন্তু মিস হয়ে যাবে, এই জন্য ভুল করো না যে এখনই তুমি মুখস্থ শুরু করে দিলে, তা না। আগে বোঝো, কারণ অনেক ওয়ার্ড তোমার জানা বাকি আছে, অনেক ওয়ার্ড শেখা বাকি আছে। যখন তুমি পুরো ড্রামাটা পড়ে শেষ করবা, ড্রামার পুরোগুলো দেখবা যে তোমার ভিতরে অনেক ওয়ার্ড স্টক এসে গেছে, একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল তৈরি হয়ে গেছে। কারণ আমি যে কোশ্চেন আনসারগুলো দিয়েছি তোমার ভিতরে কিন্তু সেই লেভেলটা তৈরি হয়ে যাবে। তোমরা এতদিন ছোটো ছোটো, তাই তো, মানে এলোমেলো কোশ্চেন আনসার পড়ে এসেছো, কিন্তু যখন তুমি একটা কোশ্চেন আনসার প্রথম থেকে শেষ পর্যন্ত ব্রিফ শর্ট একটা রিডিং পড়তেছো, একটা ধারাবাহিকতা কিন্তু তোমার তৈরি হয়ে যাবে। এবং তোমরা আমার কোশ্চেনের লেন্থগুলো দেখতেছো 2.5 থেকে 3 পেজ, আমার এই অনুসারে 2.5 থেকে 3 পেজ এর ভিতরে মেনলি থাকতেছে। প্রত্যেকটা কোশ্চেনের এই লেন্থটা আমি মেনটেন করার চেষ্টা করেছি।
ঠিক আছে তো? কিছুটা হয়তো ছোটো কোশ্চেনকে বড় করে হোক, অথবা বড় কোশ্চেনকে কেটে দিয়ে ছোট করে হোক, আমি এই লেন্থটা আগিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখন এই লেন্থটা সবসময় তোমার খেয়াল করতে হবে এবং চেষ্টা করতে হবে আমি যাতে আমার সময়ের ভিতরে লিখে শেষ করতে পারি। একটা কোশ্চেনে তুমি 1 ঘন্টা লাগাইলা, আর একটা তুমি 20 মিনিটে লিখলা, এরকম করলে কিন্তু তোমার মার্ক কমে আসবে। অতএব বাড়িতে প্র্যাকটিস করো এবং নিয়মিত লেখো। যেটাই পড়বা না কেন একটু লিখবা। পুরো কোশ্চেন আনসার না লেখো, 2-3টা প্যারাগ্রাফ তো অন্তত লিখতে পারো। কোটেশনগুলো অন্তত মুখস্থ করে তুমি লিখতে পারো, এবং কোটেশনগুলো বারবার দেখার চেষ্টা করবা। মোবাইল যেহেতু হাতে থাকে সবার, শিটটা যেহেতু তোমার গুগল ক্লাসরুমে আছে, তুমি যেখানে যাবা তোমার এই শিটটাগুলো তুমি সাথে করে নিয়ে যেতে পারতেছো। তোমার তো আর বই নিয়ে যাওয়ার দরকার হচ্ছে না। গুগল ক্লাসরুমে ঢুকলা, পিডিএফটা ওপেন করলা, করে দেখতে থাকলা, দেখা যাচ্ছে সময়টাও বেঁচে গেল, পড়াটাও তোমার প্রতিনিয়ত হয়ে গেল। এইভাবে কিন্তু করলে ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, আজকে যেহেতু আমার সময় নেই, তোমরা পড়তে থাকো। আগামী যদি কারোর সমস্যা থাকে তো আগামী ক্লাসেও আমরা আলোচনা করে তারপর আমরা পরবর্তী যে ড্রামাটা আছে সেই ড্রামার সামারি বা ক্রিটিক্যাল অ্যানালাইসিস নিয়ে কথা বলবো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আশা করি সবগুলোর আলোচনা ঘুরে ফিরে যেহেতু একই রকমের, কিছু জায়গা আছে যেখানে হয়তো একটু সমস্যা হতে পারে, তাছাড়া মনে হয় না যে আমরা একটা যে পড়লাম এই একটার মধ্যেই সবগুলো এসে গেছে, মোটামুটি বেসিক আলোচনা। আচ্ছা, তো তাহলে তোমরা নেক্সট দিন থেকে রাইডার্স টু দ্য সি এর যে ভিডিও ক্লাসগুলো আছে, অলরেডি এটা বলেছি, যাদের পড়া হয়ে গেছে তারা একটু দেখে নিতে, যাদের হয়নি তারা এখন ওই ভিডিওটা ক্লাসটা দেখতে থাকো, যাতে আগামী ক্লাসে আমাদের আলোচনাটা এসে যায়। হ্যাঁ, যেহেতু তোমরা মাঝখানে একটা টাইম পাচ্ছ। নেক্সট ক্লাস তো শনিবার, তাই না আমাদের? তাহলে শনিবার পর্যন্ত একটা নির্দিষ্ট টাইম তোমরা পেয়ে যাবা। ওকে, তো ঠিক আছে, সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকো, আর নিয়মিত জি পড়াশোনা স্যার, করো। গুড নাইট। ওকে।